আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম টু এভরিওয়ান। কিন্তু আমি তো পার্টিসিপেন্টদের দেখতে পাচ্ছি না। পার্টিসিপেন্টদের একটু দেখা দরকার না? শুভরাত্রি। আমাদের আসলে আজকের, আমার আগে পরিচয়টা দেই, পরিচয়টা অলরেডি আপনারা সবাই জানেন। আই এম ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, এমডি নিউরো মেডিসিন। আমি রাজশাহী মেডিকেলের রেজিস্টার পোস্টে ছিলাম যখন আপনাদের এই ক্লাস নেওয়ার কথা ছিল। কিন্তু রিসেন্টলি আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে একটা অ্যাডভান্স ট্রেনিং এর জন্য আসছি 6 মাসের জন্য। এখন আমি ঢাকাতেই আছি, নার্ভ কন্ডাকশন স্টাডি এনজির উপরে একটা ট্রেনিং এর জন্য। আহ, আমি শুরু করার আগেই আপনাদের সাথে একটু কথা বলার যদি ইয়া হতো তাহলে খুব ভালো হতো। মানে কে কোথা থেকে আসছেন কি, এই জিনিসগুলো একটু জানতে পারলে আমার জন্য খুব ভালো লাগতো। তো সে তো জাহিদ সাহেব, এটা কি সুযোগ আছে ওনাদের সাথে একটু কথা বলার? জি স্যার, বলতে পারেন। হ্যাঁ। তো কিভাবে তো পার্টিসিপেন্টদের তো আমার একটু পরিচয় জানা দরকার ছিল, কয়জন আছেন, কোথা থেকে আসছেন, এটা তো আমার 5 মিনিটে একটু বলার দরকার ছিল, জানার দরকার ছিল। আমি ব্লাইন্ডলি এদিকে বলে যাচ্ছি, ওনারা কি শুনতেছেন আমি তো জিনিসটা বুঝতে পারতেছি না। হ্যালো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি বাই নেমে ডাকতে পারেন ভাইয়া, তাহলে আমরা একে একে পরিচয় দিই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি দেখতেছি এখানে এম ডক্টর সিয়াম, ডক্টর সিয়াম ভাই, জুয়েল ভাই, জিসান ভাই। হ্যাঁ, সিয়াম ভাই, ডক্টর সিয়াম ভাই কোথা থেকে আসছেন? আমি রংপুর থেকে। রংপুর থেকে। কোথায় আছেন ভাইয়া? আমি রিসেন্টলি ইন্টার্ন শেষ করছি আর কি, জুলাই। ও, রংপুর মেডিকেল থেকে। জি জি। ওকে ওকে, ভেরি গুড। ডক্টর জিশান, জি, জিশান ভাই। জি, আসসালামু হ্যাঁ, আলাইকুম। কোথায়? ইসলাম, কোথায় আছেন ভাই আপনি? জি, আমি আছি ঢাকা থেকে ভাইয়া। আচ্ছা ঢাকা আচ্ছা, থেকে বর্তমানে আইসিডিডিআরবি তে আছি ভাইয়া। ভেরি গুড। কতদিন আগে পাস করছেন এমবিবিএস? এমবিবিএস পাশ করেছি 2015-তে। আচ্ছা, ওকে, ভেরি গুড। তা ডক্টর আবু নাইম ভাইয়া, প্লিজ আপনার একটু সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি ডাক্তার মোহাম্মদ আবু নাইম। আমি কুমিল্লা একটা হেলথ কমপ্লেক্সে জব করি। আর আমি এনএসসি এর সাথে ডিএ ডিএ করা। আচ্ছা, ডে এই কমপ্লিট। নিয়ে কাজ তো, আচ্ছা এই আচ্ছা, কারণে একটু জি জি পেইন ম্যানেজমেন্টের ভেরি উপরে গুড। একটু আপডেট হওয়ার জন্য। জি ডক্টর জুয়েল। জি, আসসালামু আলাইকুম। আমি হুম, দিনাজপুর মেডিকেল থেকে পাশ করেছি, আর বর্তমানে বরগুনা পাথরঘাটা এখানে জিপি প্র্যাকটিস করি। আমার এলাকাতেই এখানে কি জিপি প্র্যাকটিস করতেছি। ভেরি গুড। ডক্টর তাহান, তাহান ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। ডাক্তার ফাহানাল জোহানি। আমি টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া থেকে 2017-তে এমবিবিএস কমপ্লিট করেছি। আর আমি আচ্ছা আচ্ছা, এমপিএইচ করেছি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আর আচ্ছা, ভেরি রিসেন্টলি গুড। আমি রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে আছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পাবনা, বিসিকে। ওকে ওকে ওকে। কাউসার সিদ্দিকী ভাই, জুয়েল ভাই, আমাকে শোনা যাচ্ছে? ডক্টর শামসুজ্জামান ভাই, শামীম ভাই, ডক্টর সোহান। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ডক্টর মোহাম্মদ সোহানুর রহমান। আমি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ থেকে পাশ করি 2018 সালে। এরপরে 2020-এ আমি এমপিএস প্রোগ্রামে জয়েন করি নিপসমে। এখন গাজী মেডিকেল কলেজ খুলনাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমিউনিটি মেডিসিন হিসেবে কর্মরত আছি। পাশাপাশি জিপি প্র্যাকটিস করি। ভেরি গুড। ডক্টর আইমান, ডক্টর আইমান। আচ্ছা, এই কয়জনকেই দেখতে পাচ্ছি আমি। ডক্টর সৈকত, সৈকত ভাইয়ের সাথে মনে হয় কথা হয়নি। তো ঠিক আছে, আমরা একটু শুরু করি।
শেষ করতে হবে। Before going to discuss the neuropathic pain management, আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা আমরা সবাই জানি, কিন্তু একটা আনুষ্ঠানিকতা, একটা আসলে এটাকে বলবো না, এটাকে পড়ানো বলবো না, জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করা। ডিসকাশন অ্যাবাউট দি নিউরোপ্যাথিক পেইন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। অ্যান্ড ইট ইজ সো মাচ টাফ। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু প্রবলেম ফেস করছি প্র্যাকটিস করতে গিয়ে। রোগীরা বিভিন্নভাবে আসে, সেই বিভিন্ন কমপ্লেইন নিয়ে আসে এবং সবকিছুই ব্যথা। কিন্তু এতটাই থাকি যে আসলে কোন ব্যথা, কিসের ব্যথা, মানে ব্যথাটা কোথা থেকে উৎপত্তি, এই জিনিসটা আমরা তো সবসময় বুঝে উঠতে পারি না বা বুঝে উঠতে সময় হয় না। কিন্তু এটা শুধু ডাক্তারদের বললে হবে না, রোগীদেরও ডেসক্রিপশনের মধ্যে অনেক ঝামেলা থাকে, যে কারণে আসলে ওগুলো বের করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো ওই পেইন গুলাকে যদি আমরা আইসোলেট করতে পারি, যে টাইপস অফ পেইন, পেইনের অরিজিন কোথায়, কি টাইপের পেইন আসছে, সেটাই যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্টটা একটু সহজ হবে। তো যতগুলো পেইন আছে তার মধ্যে নিউরোপ্যাথিক পেইনটা হচ্ছে খুবই কঠিনতম, এবং কঠিনতম এই কারণেই যে আসলে এটা সহজে সারতে চায় না, এবং পেশেন্টের স্যাটিসফ্যাকশনটা খুব খারাপ, মানে ভালো হয় না। ওরা মনে করে যে ডাক্তার কি আমাকে ট্রিটমেন্ট দিল, কি করলো, কিছুই তো হলো না। এই জন্য তারা মাল্টিপল ডিসিপ্লিনের ডক্টরের কাছে যায়, অর্থোপেডিক্স, রেমাটোলজিস্ট, নিউরোলজিস্ট, নিউরোসার্জারি, এভরিথিংস। তো সেখানে সব জায়গায় যেয়ে ঘুরে ঘুরে যখন না পায়, তখন তারা বিদেশগামী হয়। তো আমাদের এই নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্ট নিয়ে আমরা যতই আলোচনা করি, যতই আমরা আপডেট হই, কিছু পেইন কখনোই ভালো হবে না এবং হয়ও না। তো সেক্ষেত্রে আমরা যতটুকু পারবো রোগীর জন্য সেবা করব। আর আমরা একটু পেইন গুলাকে আলাদা করে যদি টাইপিং করে যদি ট্রিটমেন্টটা দেই, তাহলে হয়তো পেশেন্টের স্যাটিসফ্যাকশনটা 100% না হলেও তো 70-80% বা 60% হতে পারে। তাহলে শুরুতে আমরা যাই, পেইনটা কি আসলে? এই জিনিস আসলে ডেসক্রিপশন করার জন্য এখানে আমি আসিনি। এটা পেইনটা শুধু জানার জন্য আসছি, এটা কিছুই না। আমরা একটা কথা বলি যে পেইনটা কিছুই না, এই যে ক্রাইং অফ এ ডাইং সেল। একটা সেল মারা যাচ্ছে, এই সময় যে কান্নাটা করে সেটা যে পেইন। সেটা যদি আমরা ডেফিনেশন আকারে বলি, দ্যাট ইজ আনপ্লেজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপেরিয়েন্স অ্যাসোসিয়েটেড উইথ আর রেজেম্বলিং দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকচুয়াল অর পটেনশিয়াল টিস্যু ড্যামেজ। টিস্যু ড্যামেজের কারণে যে আমাদের আনপ্লেজেন্ট অনুভূতি এক্সপিরিয়েন্স করি, সেটাই পেইন। এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অফ পেইন ডিফাইন্স নিউরোপ্যাথিক পেইন, the pain which is caused by a lesion or disease of the somatosensory system. সোমাটোসেন্সরি সিস্টেমের ডিজিজ বা লেশনের কারণে যে পেইনটা হয়, সেটাই হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। তার মানে আমাদের আরো পেইন আছে। তাহলে আমরা পেইনের টাইপ গুলা দেখি। আমরা পেইন কত প্রকার হতে পারে এবং কি কি কারণে পেইন গুলা হয়। ফার্স্ট অফ অল, নসিসেপ্টিভ পেইন। নসিসেপ্টিভ পেইন হচ্ছে সেই পেইন যেটা অ্যাকচুয়াল টিস্যু ড্যামেজের কারণে হয়। যেমন আমাদের অ্যাঙ্কেল স্প্রেন হলো, স্ট্রেন হলো, মাসল টর্ন করলো, এইসব কারণে যে পেইনটা হয় সেটা হলো নসিসেপ্টিভ পেইন। নসিসেপ্টিভ কথাটা আসছে কোথা থেকে? নক্সিয়াস স্টিমুলাই নসিসেপ্টরের উপরে আঘাত হানার পরে বা সেটাকে ড্যামেজ করার কারণে যে পেইনটা আসছে, দ্যাট ইজ নসিসেপ্টিভ পেইন। তাহলে হুইচ ইজ নিউরোপ্যাথিক পেইন? দি পেইন হুইচ ইজ অরিজিনেটেড ফ্রম দি ডিজিজ অর লেশন অফ দি নার্ভাস সিস্টেম। সেটা সিএনএস হইতে পারে, সেটা পিএনএস হইতে পারে, দ্যাট ইজ নিউরোপ্যাথিক পেইন। হোয়াট ইজ নসিপ্লাস্টিক পেইন? এই পেনটা সেই পেন আমাদের টিস্যু ড্যামেজ হয়ে যাওয়ার পরে ওখান থেকে যে অল্টার্ড পারসেপশনটা আসে, মানে ওই নসি রিসেপ্টর গুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ওখান থেকে যে অল্টারেশন অফ পারসেপশন, অল্টারেশন অফ পেইন সেন্সেশন আসে, দ্যাট ইজ নসিপ্লাস্টিক পেইন। যখন আমরা নসিসেপ্টিভ বা নিউরোপ্যাথিক পেইন একসাথে থাকে, কোনো পেশেন্টের বোথ কম্পোনেন্ট থাকে, সেটাকে আমরা বলি মিক্সড পেইন। কিছু পেইন আছে ক্যান্সার রিলেটেড, ক্যান্সারের কারণে হয়, দ্যাট ইজ ম্যালিগন্যান্ট পেইন বা ক্যান্সার পেইনও বলা হয়। আর নন ম্যালিগন্যান্ট পেইন দ্যাট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। এবার আমি যদিও নিচে লিখেছি সাইকোজেনিক পেইন, কিন্তু আমার মনে হয় যে সাইকোজেনিক পেইনটা আরো উপরে লিখলে ভালো হতো। কারণ মানে
মোস্ট অফ দি কেসেস আমরা যখন প্র্যাকটিসে যাই, কিছু পেইন আসে সাইকোজেনিক পেইন। তারা ইমোশনালি ডিস্ট্রেস থাকে, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভোগে। মানে সারাক্ষণ এখানে ব্যথা, ওখানে ব্যথা, কিন্তু ব্যথার কোনো হদিশ পাওয়া যায় না। আসলে কোথায় ব্যথা? সাইকোজেনিক পেইন। এটা ইমোশন লাইক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণে আসে। তাহলে এতগুলো আমাদের পেইন আছে। তার মধ্যে আমাদের আলোচনার হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। তো আমি আগেই বলেছি যে সেন্ট্রাল অর পেরিফেরাল নসিসেপ্টিভ পাথওয়ে যখন ইম্পেয়ারমেন্ট হয়, যে পেইন সেন্সেশনটা আসে সেটাই হচ্ছে আমাদের নিউরোপ্যাথিক পেইন। তো নিউরোপ্যাথিক পেইন বর্ণনা করার আগে আমাদেরকে কিছু জেনে নিতে হবে যে হঠাৎ পাথওয়ে অফ পেইন, মানে পেইনের পাথওয়েটা কোথায়, কোথা থেকে কত দূর পর্যন্ত নিউরোপ্যাথিক পেইনের পাথওয়ে। পেইন রিসেপ্টর, এই পেইন রিসেপ্টর গুলো থাকে বিভিন্ন টিস্যুতে, স্কিনে, কানেকটিভ টিস্যুতে। এখান থেকে যে সেন্সেশন গুলো আসে, প্রথমে আসে কোথায়? স্পাইনাল কর্ডে ভায়া দি পেরিফেরাল অ্যাফারেন্ট পাথওয়ে। আমাদের স্পাইনাল কর্ডে আসে, ডর্সাল রুট গ্যাংলিয়া দিয়ে ডর্সাল হর্নে যায়, মানে পোস্টেরিয়র হর্নে যায়। এখান থেকে বিভিন্ন রকম ট্র্যাক্ট হয়ে, সেটা স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট বা সেম সাইডে গিয়ে কিছু ট্র্যাক্ট, এই ট্র্যাক্ট গুলো দিয়ে আমাদের কোথায় যায়? মেডুলাতে যায়। স্পাইনাল কর্ড থেকে মেডুলা, মেডুলা থেকে পন্স, পন্স থেকে ব্রেইন, ব্রেইন থেকে যায় সেকেন্ড অর্ডার নিউরন হয়ে চলে যায় থ্যালামাসে। দ্যাট ইজ দি সেন্সরি রিলে স্টেশন। এই থ্যালামাসে গিয়ে পেইনটা আমাদের পারসেপশন তো করতে হবে। এই পারসেপশনের জায়গাটা হচ্ছে প্যারাইটাল লোব। প্যারাইটাল কর্টেক্সে আমাদের সোমাট সেন্সরি এরিয়া আছে, যেটা হলো প্রাইমারি সেন্সরি এরিয়া আছে, পোস্ট সেন্ট্রাল জাইরাসে থাকে, সেখানে এই পেইনটা পারসেপ্ট করে। তাহলে আমাদের এই অর্গানগুলো পেইন অনুভব করার জন্য আমাদের এই অর্গানগুলো লাগে। তাহলে পেইন রিসেপ্টর, অ্যাফারেন্ট পাথওয়ে, afferent pathway, and that goes to the medulla, midbrain and pons, then goes to the thalamus, and ultimately from thalamus and reach to the parietal cortex. That is the pathway of pain. আমাদের কিছু পেরিফেরাল নার্ভ ফাইবার আছে। যদি আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আলোচনা, যদিও সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল, তবে পেরিফেরাল কিছু নার্ভ ফাইবারকে আমরা ক্লাসিফাইড করতে পারি, এগুলো বর্ণনার জন্য বলা। সেটা কিছু কজের জিনিসের উপর ভিত্তি করে, যেমন যদি ডায়ামিটার উপর ভিত্তি করে লার্জ, স্মল, তার কন্ডাকশন ভেলোসিটির উপর ভিত্তি করে ফাস্ট অ্যান্ড স্লো, তার মাইলিনেশনের উপর ভিত্তি করে হেভিলি মাইলিনেটেড, স্মল মাইলিনেটেড, আনমাইলিনেটেড, এইভাবে ভাগ করতে পারি। এক্ষেত্রে আমাদের কিছু টাইপিং করা আছে, যেমন এ ফাইবার, বি ফাইবার আর সি ফাইবার। এ ফাইবার গুলো আবার 4 ভাগে থাকে, যেমন হচ্ছে এ আলফা, বিটা, গামা, ডেল্টা, বি আছে আর সি আছে। এখানে এ আলফা এন্ড বিটা হচ্ছে লার্জলি এন্ড হেভিলি মাইলিনেটেড, যেগুলা ক্যারি করে টাচ এন্ড প্রেসার। এ ডেল্টাটা পেইন, যেটা ল্যান্সেনেটিং পেইন, সার্ফ কাটিং পেইন, এই পেইন গুলা ক্যারি করে এ ডেল্টা ফাইবার, দ্যাট ইজ স্মল ফাইবার অলসো। যদিও এ ফাইবারের মধ্যেকার একটা ভাগ, তবুও এটা ক্যারি করে সার্ফ এন্ড ল্যান্সেনেটিং পেইন গুলোকে ক্যারি করে। এবং সি ফাইবার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, that carry the slow pain temperature, that is dull, burning, জ্বালা পোড়া টাইপের ব্যথা, agonizing pain, and that patient that cannot be poorly goodly localized, যেটা আমি ভালোভাবে লোকালাইজ করতে পারছি না, poorly localized পেইন গুলোকে ক্যারি করে, ভিসারাল পেইন গুলোকে ক্যারি করে সি ফাইবার। তো এই ফাইবার গুলো আমাদের পেইন গুলো ক্যারি করে। যে পাথওয়েটা আমি বললাম, এই পাথওয়ের মাধ্যমে আমাদের ব্রেনে আমরা বুঝতে পারি। এখন that is pain pathway, 3টা নিউরন থাকে, থার্ড অর্ডার নিউরন, ফার্স্ট অর্ডার নিউরন, দ্যাট ইজ সেকেন্ড অর্ডার নিউরন, অ্যান্ড দি থার্ড অর্ডার নিউরন। অ্যান্ড এই নিউরোপ্যাথিক পেইনটাকে বর্ণনা করার জন্য কিছু এদের মেকানিজম ফলো করে, যেমন একটোপিক অ্যাক্টিভিটি, দ্যাট ইজ সেন্ট্রাল পেরিফেরাল সেন্সিটাইজেশন, অ্যান্ড দি কোলাটারাল স্পাউটিং, অ্যান্ড ইম্পেয়ার্ড ইনহিবিটরি মডিউলেশন, অ্যান্ড ওয়েন্ড আপ অ্যাক্টিভেশন অফ মাইক্রোগ্লিয়া। এইসব কিছু মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে আমাদের নিউরোপ্যাথিক পেইন গুলো কি হয়, এটা উৎপত্তি হয়। যদি আমি খুব বেশি সময় পাই তাহলে এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারবো, না হলে খুব বেশি সময় না পেলে এটা আলোচনা করা সম্ভব হবে না।
যেমন একটোপিক অ্যাক্টিভিটি কিছুই না, দ্যাট স্পন্টেনিয়াস নার্ভ অ্যাক্টিভিটি দ্যাট ক্যান কজ নিউরোপ্যাথিক পেন। এটা হয় তখনই যখন সেন্সরি একজন রিজেনারেট করে উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলাস, এবং এটা নার্ভ ইনজুরির কারণে হতে পারে, নার্ভ নিউরোমার কারণে হতে পারে, নার্ভ রুট কম্প্রেসের কারণে হতে পারে, থ্যালামাস ইনজুরির কারণে হতে পারে। সেন্সিটাইজেশনটা আসলে কিছুই না। যখন পেশেন্ট একটা টিস্যু যখন ইনফ্লামড হয়, ইনজুরি হয়, তখন কিছু রিপেয়ার হয়, এর ফলে লোকাল কিছু টিস্যুতে রেসপন্স তৈরি হয়, এর ফলে এই টিস্যুটা হাইপার এক্সাইটেবল হয়ে যায়। দ্যাট ইজ সেন্সিটাইজেশন। মানে সংবেদনশীলতা, হাইপার এক্সাইটেবিলিটি, অতি সংবেদনশীলতা, অল্পতেই লাফিয়ে ওঠা। এটাই হচ্ছে নিউরোপ্যাথিক পেনের আরেকটা মেকানিজম। এটা দুই ধরনের, একটা পেরিফেরাল, একটা সেন্ট্রাল। থার্ড নাম্বার হচ্ছে স্পাউটিং। যখন কোনো নার্ভ ইনজুরি, মানে নার্ভ নিউরন ইনজুরি হয়, তখন সেখানে তার ডিস্টাল একটা স্টাম্প তৈরি হয়, নিউরোমা তৈরি হয়। মানে সেটাকে রিজেনারেট করার জন্য কিছু কোলাটারাল ফাইবার তৈরি হয়। এই স্প্রাউট গুলা অনেক বেশি সেন্সিটিভ থাকে এবং লোয়ার থ্রেশহোল্ড টু স্টিমুলাস। একটু স্টিমুলাই পেলে মানে সেরকম যতটুকু স্টিমুলাস দিচ্ছি তার চেয়ে বেশি সে বুঝতে পারে। এই কোলাটারাল স্প্রাউটিংটা ওয়ান অফ দি মেকানিজম ফর নিউরোপ্যাথিক। তাহলে একটা পেলাম আমরা একটোপিক অ্যাক্টিভিটি, মানে উইদাউট স্টিমুলাস আমি জেনারেট করছি আমি ইমপালস। তারপরে আমি পেয়েছি সেন্সিটাইজেশন, অতি সংবেদনশীলতা, আর কোলাটারাল স্পাউটিং, যেটা আমি রিজেনারেট করার জন্য আমি পাচ্ছি। আর একটা হলো ইম্পেয়ার্ড ইনহিবিটরি মডুলেশন। আসলে আমাদের যে পেইন গুলা আসে এগুলোকে মডুলেট করে ব্রেন থেকে আসে, ডিসেন্ডিং কিছু পাথওয়ে আছে, যেটা ফ্রন্টাল কর্টেক্স, হাইপোথ্যালামাস, মিড ব্রেন, মেডুলা দিয়ে আমাদের ডর্সাল হর্ন আছে আমাদের স্পাইনাল কর্ডে, এখানে আসে। এখান থেকে পেন পাথওয়েটাকে মডুলেট করে। যখন কোনো কারণে এই পাথওয়েটার ইনহিবিটরি মডুলেশনটা ইম্পেয়ার্ড হয়ে যায়, তখন কিন্তু নিউরোপ্যাথিক পেনের উৎপত্তিটা ঘটে। ওয়েন্ড আপটা কিছুই না, যখন কি হয় একটা সার্কিটের মতো। যখন কোনো জায়গায় ইনজুরি হয়, এখান থেকে কিছু সিগন্যাল আসে ডর্সাল হর্নে, স্পাইনাল কর্ডে, এখান থেকে রিলিজ হয় আবার কি এই পেইন কিছু সাবস্ট্যান্সেস, কেমোকাইন্স গুলা রিলিজ হয়, যেমন সাবস্টেন্স পি, গ্লুটামেট। এগুলো এক্সেসিভ অ্যাক্টিভেশন এনএমডি রিসেপ্টর স্পাইনাল নিউরনস, এবং এটাই পেন ট্রান্সমিটিং পাথওয়েটাকে, এর অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়। দ্যাট ইজ ওয়েন্ড আপ। তাহলে 5 নাম্বার মেকানিজমটা হলো ওয়েন্ড আপ। আর লাস্ট অফ অল হচ্ছে অ্যাক্টিভেশন অফ মাইক্রোগ্লিয়া। আসলে স্পাইনাল কর্ডে এখানে যে ম্যাক্রোগ্লিয়া গুলো থাকে অ্যাফারেন্ট নার্ভ ফাইবারের কাছাকাছি, এরা অ্যাক্টিভেট হয়ে যায়, প্রো ইনফ্লেমেটরি কিছু সাইটোকাইন রিলিজ করে। আর আমরা জানি যে সাইটোকাইন কেমোকাইন গুলো কি কি, গ্লুটামেট, সাবস্টেন্সেস পি, এই জিনিসগুলো রিলিজ করার পরে আমাদের কি হয়, পেন পারসেপশনটা বেশি হয়ে যায়। এটাই করে পেন প্রসেসিংটাকে মডুলেট করে। অ্যান্ড পেইন, নিউরোপ্যাথিক পেইনের জন্য কিছু আমাদের নমেনক্লেচার আছে, যেমন প্যারেস্থেসিয়া। আমরা এগুলো আমরা সিম্পটম পাই, অ্যাবনরমাল সেন্সেশন, স্পন্টেনিয়াস, কোনো কিছুই নাই, পিনস অ্যান্ড নিডলস এর মতো করে আমাদের টিংলিং, ঝিঝি করা, তারপরে কি বলবো শিরশির করা, এই কথাগুলা বলে ওরা। এটা কোনো স্টিমুলাস ছাড়াই স্পন্টেনিয়াস। ডাইসেস্থেসিয়া, এটা আনপ্লিজেন্ট বাই দি abnormal sensation described as unpleasant by the patient. Hyperalgesia, আমি নরমালি একটা স্টিমুলাস দিলাম, সেই স্টিমুলাসে অনেক বেশি সে রেসপন্স দেখাচ্ছে, দ্যাট ইজ হাইপারalgesia. অ্যালোডাইনিয়া, abnormal perception from a mechanically pain from a normally non-pain mechanical or thermostable. কথাটা হচ্ছে যে এই ক্ষেত্রে পেশেন্ট নন পেইনফুল স্টিমুলাইকে পেইনফুল মনে করবে। আমি নন পেইনফুল স্টিমুলাই দিয়েছি, কিন্তু পেশেন্ট বলবে যে আমাকে পেইনফুল স্টিমুলাই দেওয়া হয়েছে। Hyperpathia, abnormal painful reaction to a painful stimulus, elevated threshold for the pain. And hyperesthesia, elevated perception touch stimulus. And what are the, আমরা যতই পড়ি কি পড়লাম আমরা, নিউরোপ্যাথিক পেইন কোথা থেকে আসে, তার পাথওয়েটা কি, কিভাবে সে তৈরি হয়, কোথায় গিয়ে আমরা পারসিভ করি, এর কিছু নমেনক্লেচার। এখন কিভাবে আমরা এই ইয়াগুলাকে, নিউরোপ্যাথিক পেইন গুলাকে রোগীর ভাষাতে, রোগীর কথা অনুযায়ী আমি চিনবো যেটা নিউরোপ্যাথিক পেইন, এই জিনিসটা আমাদের দরকার। এবং এখান থেকে আমরা একটু আলাদা করব যে
এটা নিউরোপ্যাথিক পেন না নন নিউরোপ্যাথিক পেন, এই জিনিসটাকে আমরা একটু আলাদা করব। এই পেনগুলোর ক্যারেক্টার্স গুলো হয় বার্নিং, স্ট্যাবিং, জ্বালা পোড়া, মনে হচ্ছে শুটিং পেন, এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে পেশেন্ট বলে এখান থেকে এখানে চলে গেছে। রেডিয়েটিং, ইলেকট্রিক শক লাইক, মনে হচ্ছে বিজলি চমকানোর মতো যে পেইন গুলা বলে। স্পন্টেনিয়াস পেন উইদাউট অনগোয়িং টিস্যু ড্যামেজ, কোন টিস্যু ড্যামেজ, কোন স্টিমুলাস ছাড়াই সে পেন পাচ্ছে, স্পন্টেনিয়াস। পেন ইন এরিয়া অফ সেন্সরি লস, আমি রোগীর কাছ থেকে শুনলাম বার্নিং, স্ট্যাবিং, শুটিং, রেডিয়েটিং, ইলেকট্রিক শক লাইক, ও যে নিজের ভাষায় বললো সেই ভাষাগুলোকে আমরা এইভাবে আমরা ডেসক্রাইব করব। এর সাথে আমি কিছু সাইন সিমটম, সাইন দেখবো কি সেন্সরি লস, কোনো এক জায়গাতে যে জায়গায় পেনের কথা বলছে ওখানে কি সেন্সরি লস। আমি ওই পেশেন্টের এক্সামিনেশন করতে গিয়ে দেখলাম কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট আছে। তারপরে দেখলাম পেশেন্টের অ্যালোডাইনিয়াটা প্রেজেন্ট। আমি যে নমেনক্লেচার গুলো আগে বলেছি সেইগুলো আসতেছে, অ্যালোডাইনিয়া, হাইপারজিয়া, ডাইসেস্থেসিয়া। আর আমি যে ওষুধগুলা দিব সেই ওষুধগুলাতে পোরলি রেসপন্স করবে। আমি যদি অপয়েড দিই এই পেশেন্ট গুলাকে, সেগুলো পোরলি রেসপন্স করবে। তাহলে এই পেশেন্ট গুলার ফিচার গুলা কি, তার সাইন সিমটম গুলা বলবে, এবং তার সাথে এক কথায় বার্নিং, স্ট্যাবিং, শুটিং, রেডিয়েটিং, ইলেকট্রিক শক লাইক পেনের সাথে যদি কোনো সেন্সরি ডেফিসিট আর মেজর নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, আর কিছু টার্মিনোলজি অ্যালোডাইনিয়া, হাইপারলজিয়া, ডাইসেস্থেসিয়া থাকে, তাহলে সেগুলোকে আমরা নিউরোপ্যাথিক পেইন বলতে পারবো। এই নিউরোপ্যাথিক পেইন থেকে আমি কিভাবে নসিসেপ্টিভ পেইন গুলোকে আলাদা করবো, বা নন নিউরোপ্যাথিক পেইন গুলোকে আলাদা করব, আমি একটু মুখে বলে দেই। যেই পেন গুলা, মানে আমি তো ডেফিনেশন অনুযায়ী যদি বলি যে নার্ভাস সিস্টেমের ডিসফাংশনের পরে যে প্রবলেমটা আসছে সেটা নিউরোপ্যাথিক, কিন্তু the pain which is caused by physiological activation of the pain receptor, nociceptor, nociceptor, এই পেন রিসেপ্টর অ্যাক্টিভেশনের কারণে যে পেইনটা হচ্ছে সেটা হচ্ছে নসিসেপ্টিভ পেইন বা নন নিউরোপ্যাথিক পেইন। এই নন নিউরোপ্যাথিক পেইনের মেকানিজমটা হচ্ছে ন্যাচারাল ফিজিওলজিক্যাল ট্রান্সডাকশন, কিন্তু আমি নিউরোপ্যাথিক পেইনের মেকানিজমটা বললাম একটোপিক ইম্পালস জেনারেশন অ্যান্ড আদার্স, যেগুলো আমি বলছি। এখানে নসিসেপ্টিভ পেইনটা লোকালি হয়, কিন্তু নিউরোপ্যাথিক পেইনটা লোকালি কনফাইন্ড থাকে ইনারভেশন টেরিটরি অফ দি লেসন নার্ভাস স্ট্রাকচার, মানে ওই নার্ভটা যেই বরাবর, যে টেরিটরি বরাবর যাচ্ছে সেই টেরিটরি বরাবর পেইনটা সে অনুভূত করে। তাহলে নন নিউরোপ্যাথিক পেইন গুলো ইউজুয়ালি লোকালাইজড, আর নিউরোপ্যাথিক পেইন গুলো ইউজুয়ালি নার্ভের টেরিটরির সাথে যুক্ত, যে বরাবর সে ডিস্ট্রিবিউটেড সে বরাবর আমরা পেইন গুলা পাই। এবং নসিসেপ্টিভ বা নন নিউরোপ্যাথিক পেইন গুলা খুব পেইন কিলারে বা গুড কনভেনশনাল অ্যানালজেসিকে ভালো কাজ করে, এটা করে না, এটা পোরলি রেসপন্স করে। আমরা ডায়াগনোসিস করার জন্য কোনো গোল্ড স্ট্যান্ডার্ড স্পেসিফিক সেট মেথড বায়োমার্কার নাই, কিন্তু গ্রেডিং সিস্টেম নিউরোপ্যাথিক পেইন ডিভাইড ইনটু 3 ক্লাস, 3টা ভাগে ভাগ করা যায়, পসিবল, প্রবাবল অ্যান্ড ডেফিনিট নিউরোপ্যাথিক পেইন। আমি একটা পেইন যখন নিউরোপ্যাথিক আসবে তখন আমি নিউরোলজিক্যাল লেশন আমরা চিন্তা করব, পেশেন্টের হিস্ট্রি নেব, পেশেন্টের আমরা দেখব সাইনগুলো দেখব। পেইন ইজ ডিস্ট্রিবিউটেড নিউরোঅ্যানাটমিক্যালি প্লজিবল, যদি সাইন সিমটম গুলো থাকে তাহলে পসিবল নিউরোপ্যাথিক পেন, আর যদি না থাকে তাহলে আনলাইকলি নিউরোপ্যাথিক পেন। এক্সামিনেশন যদি আমি করি, কোনো সেন্সরি সাইন যদি না, মানে সেন্সরি সাইন যদি থাকে, নিউরোঅ্যানাটমিক্যালি প্লজিবল ডিস্ট্রিবিউশনে থাকে, তাহলে হচ্ছে প্রবাবল নিউরোপ্যাথিক পেন। তাহলে কোনো পেশেন্টের ডিজিজ আছে, তার সিমটমের কথা বলছে, তাহলে এবং পেইনটা সে বলতেছে যে আমার এই বরাবর যায়, সে দেখাচ্ছে, তাহলে এটা পসিবল। যদি আমি পরীক্ষা করে তার কথা অনুযায়ী পাই তাহলে সেটা হলো প্রবাবল। যদি আমি প্রবাবল এই নিউরোপ্যাথিক পেইনের সাথে আমি পরীক্ষা করে, মানে ল্যাব ইনভেস্টিগেশন করে, কিছু কনফার্মেটরি টেস্ট করে যদি আমি পাই, যেমন নার্ভ কন্ডাকশন স্টাডি, ইএমজি, ভিইপি, স্কিন বায়োপসি, এগুলা করে যদি আমি কিছু পাই, তাহলে প্রবাবল পেইন, আর এর সাথে কিছু টেস্ট করে যদি পাই, দ্যাট ইজ ডেফিনিট নিউরোপ্যাথিক পেইন। অনলি সিমটম পসিবল, সিমটম প্লাস সাইন প্রবাবল,
প্রবাবল এর সাথে কনফার্মেটরি টেস্ট, দ্যাট ইজ ডেফিনিট নিউরোপ্যাথিক পেইন। আমরা এইভাবে করব। নিউরোপ্যাথিক পেইন গুলো সেন্ট্রাল পেরিফেরাল হতে পারে, আমরা জানি। পেরিফেরাল এর মধ্যে হচ্ছে পোস্ট অ্যাম্পুটেশন পেইন হয়, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, পেইনফুল রেডিকুলোপ্যাথি, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া, পেইনফুল পলিনিউরোপ্যাথি, পেরিফেরাল নার্ভ ইনজুরি পেইন। সেন্ট্রাল পেইন গুলো কয়েকটা আছে, যেমন সেন্ট্রাল পোস্ট স্ট্রোকের পরে পেইন। এটি খুবই মারাত্মক, আমরা যে প্র্যাকটিক্যাল লাইফে পাই। যেমন পেশেন্টের যদি থ্যালামাসে যদি তার কোনো স্ট্রোক হয় বা কোনো ইনজুরি হয়, তাহলে পোস্ট থ্যালামিক পেইন সিনড্রোম নামে একটা টার্ম আছে, যে একেবারে অ্যাগোনাইজিং পেইন হয়, যেটা ইন্ট্রাক্টেবল পেইন হয়, কোনোভাবেই সেটা থামানো যায় না। শেষ পর্যন্ত থ্যালামোটমি করারও একটা হয়, কিন্তু সেটা তো আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবল না। নিউরোসায়েন্সে এখন পর্যন্ত হয় না, তার মানে বাংলাদেশে। তো এইরকম হয়, সেটা হলো পোস্ট স্ট্রোক, সেন্ট্রাল পোস্ট স্ট্রোক পেইন। এটা আরেকটা আমি বলতে পারি থ্যালামিক পেইন স্ট্রোক সিনড্রোম। স্পাইনাল ইনজুরির পরে নিউরোপ্যাথিক পেইন হতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস নামে একটা অসুখ আছে, ডিজিজ আছে, সেটার কারণেও কিন্তু সেন্ট্রাল পেইন হতে পারে। কিছু কিছু কন্ডিশনে আমরা পেইনফুল পেরিফেরাল নিউরোপ্যাথি পাই। তার মধ্যে আমরা খুবই বেশি প্র্যাকটিক্যাল লাইফে আমরা চেম্বারে বা যে কোনো জায়গায় পাই, সেটা ডায়াবেটিস। ওই বলে হাত পা ঝিঝি করে, শিরশির করে, হাত পা আঁকড়ে আসে, জ্বালা পোড়া করে, গ্লোভ স্টকিং প্যাটার্নে। তার মধ্যে মোস্ট কমন কজ অফ পেইনফুল পেরিফেরাল নিউরোপ্যাথি, দ্যাট ইজ ডায়াবেটিস। সেকেন্ড ইজ প্লেকজোপ্যাথি, ভাস্কুলাইটিস। আর কিছু টক্সিক আছে, যেমন আর্সেনিক, অ্যালকোহল, আর অনেক প্যারানিওপ্লাস্টিক কন্ডিশন আছে, যেগুলোতে কিন্তু পেইনফুল সেন্সরি নিউরোপ্যাথি হয়। তাহলে আমরা মনে রাখবো শুধু ডায়াবেটিসটাকে, যেটা অ্যাভেলেবল। কিছু টক্সিক কজও আমরা মনে রাখতে পারি। আর কিছু আনকমন কজ আছে, যেগুলো খুব বেশি পাওয়া যায় না, তবে কিছু পাওয়া যায়। নিউরোপ্যাথিটা কি? হ্যালো, হ্যাঁ ডক্টর শাহিদ ভাই, হ্যালো হ্যালো, কিছু বলছিলেন মনে হয়। আচ্ছা, কিছু বলতে গিয়ে মনে হয় শুনতে পেলাম না আমি। হঠাৎ নিউরোপ্যাথিক পেন সিনড্রোম, কিছু নিউরোপ্যাথিক পেন সিনড্রোম আছে, যেগুলো আপনারা জানেন, যেটা কমনলি আমরা ফেস করি। তার মধ্যে হচ্ছে একটা লো ব্যাক পেইন, একটা কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোম, সিআরপিএস। এই ক্ষেত্রে কি হয়? পারসিস্টেন্ট সিভিয়ার বার্নিং পেইন হয় হ্যান্ড অ্যান্ড ফুটে। পেইনফুল পার্টস আর acutely sensitive to contact. স্কিন becomes red, warm and solid. এটা দুইটা টাইপের হয়। সেটা হলো সিআরপিএস 1 and সিআরপিএস 2। যেমন পোস্ট হারভেস্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। সিআরপিএস এর চেয়ে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায়, সেটা হলো পোস্ট হারপেটিক নিউরালজিয়া। মানে নিউরোলজি চেম্বারে গিয়ে হারপেস সিমপ্লেক্স ভাইরাস হয়েছে, তার ইনফেকশন হয়েছিল তার স্কাল্পে অথবা তার চেস্টের সাইডে। মানে হারপেস জোস্টার হওয়ার পরে যখন হয় তখন তো কিছু বুঝে না, কিন্তু যখন চলে যায় ভেসিকল গুলা, কি পরিমাণ পেইন নিয়ে আসে সেটা আপনারাই ফেস করেন। Constant burning and superimposed wave of stabbing pain in the territory of the preceding eruption. এটা post-herpetic neuralgia. It can become acutely sensitive to slight tactile stimuli. আরেকটা আছে trigeminal neuralgia. এটা হলো neuropathic pain syndrome. একটা trigeminal neuralgia, একটা post-herpetic neuralgia, একটা CRPS. তারপরে ট্রাইজেমিনাল নিউরালজিয়াটা কি? এটা যদি আমি ক্রাইটেরিয়া গুলো বলি, বা ট্রাইজেমিনাল নিউরালজিয়া সম্পর্কে একটু বলার দরকার আছে। এই জিনিসটা আসলে পাওয়া যায় না, পাওয়া না ভালোই পাওয়া যায়। সাডেন এক্সক্রুসিটিং ল্যান্সিনেটিং প্যারক্সিজমাল, কথাগুলো কথা আছে, হঠাৎ করে আসবে। ল্যান্সিনেটিং প্যারক্সিজমাল পেইন, যেটা লেস দেন 1 মিনিট এন্ড ইউজুয়ালি ইউনিল্যাটারাল। সবচেয়ে কমন হয়, আমাদের জানি ট্রাইজেমিনাল নার্ভের 3টা পেরিফেরাল ডিভিশন আছে। একটা অপথ্যালমিক, যেটা ভি1 বলি আমরা, যেটা আমরা বলি ম্যাক্সিলারি ভি2, আর প্যাডিবল হচ্ছে ভি3। এই পেন গুলো সবচেয়ে বেশি হয় ভি2 এন্ড ভি3 এতে ডিস্ট্রিবিউশনে অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে এটা কি, কাদের হয়? অ্যাডভান্সিং এজে হয়, মহিলাদের বেশি হয়, ডান সাইডে বেশি হয়,
অ্যান্ড এটার কিছু ট্রিগার থাকে। যেমন সে যদি যখন ইটিং, টকিং, উইন্ড, যখন ঠান্ডা বাতাস, যখন ঠান্ডা পানি খায়, এই সময়গুলোতে খুব বেশি হয়। এবং কি কারণে হতে পারে? একটা কারণ হচ্ছে ইডিওপ্যাথি। ২ নম্বর কারণ হচ্ছে ভাস্কুলার কোনো লুপ। আর কিছু কারণ আছে ইকসল, যেমন সিপি অ্যাঙ্গেল টিউমার, ব্রেনস্টেম ইনফ্রাকশন, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি। এবং এটা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি আছে। যদি প্রাইমারি কোনটা? যদি আমরা কোনো কজ খুঁজে না পাই, দ্যাট ইজ প্রাইমারি। যদি আমরা কজ খুঁজে পাই, দ্যাট ইজ সেকেন্ডারি। তাই এটাকে বলা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আর সেকেন্ডারি কারণে যেটাকে পাই ট্রাইজেমিনাল নিউরোপ্যাথি। ট্রাইজেমিনাল নিউরালজিয়া আর নিউরোপ্যাথির মধ্যে দুটা পার্থক্য আছে। একটা সিম্পল একটা পার্থক্য হচ্ছে নিউরালজিয়ার ক্ষেত্রে পেশেন্টের শুধু সিম্পটম থাকবে, ব্যথার কথা বলবে, কিন্তু আমি অবজেক্টিভলি কোনো ফাইন্ডিংস পাবো না, নিউরোপ্যাথির ফিচার পাবো না। কিন্তু ট্রাইজেমিনাল যেটা নিউরোপ্যাথি, এখানে সেন্সরি লস হওয়ার সম্ভাবনা আছে এবং সেন্সরি লস হয়। এটা একটা মেন পার্থক্য। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া, এটা খুব বেশি কমন না, তারপরেও হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়ার মতো করে। এটা ইন্টেন্স প্যারাক্সিজমাল পেইন হয়, যেটা হয় থ্রটে, টনসিলার ফসাতে, খেতে গেলে, কথা বলার সময়, চাবানোর সময়, হাসির সময় উঠে যায়, লাফিং এর সময়। এবং লোকালাইজ কোথায় থাকে? এটা এয়ার or radiate from the throat to the ear, কানের কাছে। আরেকটা নিউরালজিয়া আছে আমাদের, অক্সিপিটাল নিউরালজিয়া। এই নিউরালজিয়াতে প্যারাক্সিজমাল পেইন হয় আপার ব্যাক, নেক এন্ড হেড, পোস্টেরিয়র পার্য়েটাল এরিয়াতে। এবং পেইনটার ক্যারেক্টার হচ্ছে থ্রবিং, বার্নিং, স্ট্যাবিং ইন নেচার। এবং এটা গ্রেটার অক্সিপিটাল নার্ভ যে বরাবর থাকে, সেই বরাবর এই ব্যথাটা। wrapped around the greater occipital nerve is the occipital artery that contribute to the neuralgia. আর ফ্যান্টম লিম্ব পেইন, এটা একটা খুব বেশি হয় কমন সার্জারির ক্ষেত্রে। অ্যাম্পুটেশন করা, লিম্ব অ্যাম্পুটেশন করার পরে 10% পেশেন্ট ডেভেলপ করে কন্টিনিউয়াস পারসিস্টেন্ট বার্নিং কোয়ালিটি পেইন। This pain is arising from the some point on missing limb. ও মনে করে যে আমার ওই পায়ে থেকেই ব্যথাটা আসতেছে, এটাকে বলে ফ্যান্টম লিম্ব পেইন। যদিও পা নাই, তারপরেও মনে করে আমার ওই পা থেকে ব্যথা আসতেছে। এটা থ্যালামিক পেন, আমি বলেছি, থ্যালামিক পেন সিনড্রোম বলে। যেমন হচ্ছে ভেন্ট্রোপোস্টোল্যাটারাল, ভেন্ট্রোপোস্টোমেডিয়াল নিউক্লিয়ার থ্যালামাসের এখানে পেইন আসে। ডিমিনিশন অল ফর্ম অফ সেন্সেশনটা লস হয়ে যায়। পার্সিয়াল রিকভারি অফ সেন্সেশন উইথ অ্যাকুট বাট ইনকমপ্লিট লিশন অ্যান্ড স্পন্টেনিয়াস পেইন, থ্যালামিক পেইন। এই পেনগুলো আমরা থ্যালামিক নিউরোলজিতে বা নিউরোপ্যাথিতে, নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে এই পেন সিনড্রোমগুলো আমরা পেয়ে থাকি। তাহলে পেন সিনড্রোমগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি মানে আমরা প্র্যাকটিক্যালিতে পাই, মানে পেশেন্ট খুব খারাপ অবস্থা আছে, স্ট্রোক যদি হয় সেন্ট্রালের ক্ষেত্রে পাই থ্যালামিক পেন সিনড্রোম, আর পেরিফেরালের ক্ষেত্রে পাই সার্জারির পরে আর হার্পেস জোস্টার হওয়ার পরে। আর ট্রাইজেমিনাল নিউরালজিয়াটাও খুব বেশি আনকমন না, ওটা পাওয়া যায়। এবং এত কিছু তো পড়লাম, নিউরোপ্যাথিক পেইন কোথা থেকে আসে, কোথা থেকে জেনারেট হয়, কোথায় বুঝি, কত টাইপের ব্যথা আছে, ব্যথার মেকানিজম কি, কি হতে পারে, কিভাবে চিনবো, অন্যান্য থেকে আলাদা করব কি করে। এত কিছু করার পরে আমি একটু এই পেইন গুলাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা একটু জানাবো। তো কিছু পেইন গুলাকে আবার টাইম ডিউরেশনের উপরে অ্যাকুট পেইন এন্ড ক্রনিক পেইন এই দুই ভাগে ভাগ করা হয়। কিছু পেইন আছে acute pain last for short period and which is caused by injury, surgery, illness, trauma or painful medical procedure. Chronic pain is a persistent pain state not associated with the inciting agent event and exists beyond the normal course of tissue damage. কারণ হচ্ছে অ্যাকুট পেইনটা শর্ট পিরিয়ডের জন্য, আর ক্রনিক পেইনটা হচ্ছে যে আমার ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হওয়ার পরে যে টিস্যু ড্যামেজের যে নরমাল কোর্স হয়েছে, মানে আমার ইনসাইটিং ইভেন্টটা নাই,
তারপরেও যে পেইনটা আসছে এটা ক্রনিক পেইন। এটা টাইম ডিউরেশনের উপরে। অ্যাকুট পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, আমাদের মেইন গোলটা কি হবে অ্যাকুট পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে? অ্যাকুট পেইনের বা ক্রনিক পেইনের যে টাইম ডিউরেশন, এটা কি কোনো স্পেসিফিক কোনো টাইম লিমিটেশন আছে কিনা? যে 14 দিন কি 28 টাইম দিন কি 6? লিমিটেশনটা অ্যাকুট পেইনের ক্ষেত্রে যেহেতু শর্ট পিরিয়ডে থাকে, তবে ক্রনিক পেইনটা ইউজুয়ালি যদি কোনো পেইন 3 মাসের বেশি ক্রস করে, তাহলে সেটাকে ক্রনিক পেইন হিসেবেই ধরা হয়। ব্র্যাডলিতে আমাদের এ ধরনের একটা ক্রনিক পেইনের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এই কথাটা এরকম আছে যে, যদি মোর দ্যান 3 মান্থস, দ্যাট ইজ ক্রনিক পেইন। তো ঠিক আছে, অ্যাকুট থ্যাংক পেইন ইউ। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের গোলটা হবে কি? রিমুভ দি কজ। প্রথম হচ্ছে কজটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তারপরে করতে হবে আন্ডারলাইং ইটিওলজি গুলাকে, তারপরে না, মানে আন্ডারলাইং ইটিওলজি গুলাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। এবং এই আন্ডারলাইং ইটিওলজি অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট রেজিমটা শুরু হবে। তারপরেও sometimes treating the underlying condition does not immediately relieve pain. আন্ডারলাইং কন্ডিশনকে দূর করে দিলাম, কিন্তু তারপরেও আমার পেইন যাচ্ছে না। এজন্য এইসব ক্ষেত্রে ইফেক্টিভ অ্যানালজেসিয়াটা আমাদের খুব দরকার। অ্যানালজেসিক মেডিকেশন আর এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইন দিস কেস। আর এইসব ক্ষেত্রে আমাদের অ্যানালজেসিক মেডিকেশনটা লাগে। সেক্ষেত্রে কি অ্যানালজেসিক অ্যাসপিরিন, অ্যাসিটামিনোফেন, NSAID এগুলো ইউজ করতে পারি। ইয়াগুলো, all these compounds inhibit COX except acetaminophen. All have anti-inflammatory action and especially at higher doses. এগুলা অনেক ডোজ and these are effective in management of acute pain. তার মানে acute pain এর ক্ষেত্রে আমরা সবাই, আপনি আমি সবাই জানি যে NSAID গুলো ইউজ করে থাকি। আর যদি আমাদের ওরাল ফর্মে কাজ না করে, তাহলে আমরা তো দিয়ে প্যারেন্টাল ফর্মটা দিয়ে থাকি, এবং ইউজুয়ালি কিটোলাক, ডাইক্লোফেনাক এগুলো আমরা ইউজ করে থাকি। এবং অ্যাকুট পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে অপয়েড অ্যানালজেসিক এর একটা বিশাল ভূমিকা আছে। Are the most potent pain relieving drugs currently available. And of all analgesic, they have broadest range of efficacy and provide the most reliable and effective method for rapid pain relief. কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে অপয়েড অ্যানালজেসি যেমন কাজও করে ভালো, তার চেয়ে সাইড ইফেক্ট প্রোফাইলটাও কিন্তু অন্যদের চেয়ে আলাদা। তার মধ্যে মোস্ট ডেঞ্জারাসটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন হয়। এবং মোস্ট কমনলি ইউজড নার্কোটিক্স, অপয়েডস গুলা কি আর অ্যানালজেসিক গুলা কি, সেগুলো হচ্ছে এই ওষুধগুলো আমরা ইউজ করে থাকি। আমরা প্র্যাকটিক্যাল লাইফে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, যেমন ইন্ডোমেথাসিন, কিটোরালাক, আইবুপ্রোফেন, ন্যাফ্রোক্সেন। অ্যাসিটামিনোফেন তো আমরা ইউজই করি না, কিন্তু বাইরের দেশগুলোতে অ্যাসিটামিনোফেনটা আর অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডটাই প্রথমে ইউজ করে। কিন্তু আমাদের ইউজ করলে আমাদের চেম্বারও থাকবে না, হসপিটালও থাকবে না। তো আমরা ইউজ করে থাকি আইবুপ্রোফেন, ন্যাফ্রোক্সেন, এগুলো ইন্ডোমেথাসিন, কিটোরালাক গুলো। তবে সেলেকক্সিবের ক্ষেত্রে একটা কথা বলার খুব বেশি দরকার। সেলেকক্সিবটা আমরা এখন ইউজ করব না যদি কোনো পেশেন্টের হার্ট কার্ডিয়াক ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে আমরা সেলেকক্সিটা ইউজ করব না, কারণ কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা এখানে খুব বেড়ে যায়। আর যেসব আমরা কমনলি ইউজ নার্কোটিক্স গুলো ইউজ করি, সেগুলা মরফিন, অক্সিকোডন, মেথাডন, মেপরিডিন, এবং এখানে ডোজ সহ দেওয়া আছে। এখানে আমার এই টেবিলটাতে সাইড ইফেক্ট প্রোফাইল, কত ইন্টারভালে দিব, কি করে দিব, সব এখানে দেওয়া আছে। মেপরিডিন, বিটোফেন, ফেন্টানিল। এক ভাই আছেন মনে হয় আমাদের অ্যানেস্থেশিয়ার, ওনারা এই ওষুধগুলো খুব বেশি ইউজ করেন। সেক্ষেত্রে এই কমনলি ইউজ নার্কোটিক্স অ্যান্ড অ্যানালজেসিক গুলো এগুলা। আমাদের আসলে মেইন যেটা ম্যানেজমেন্ট হলো ক্রনিক পেন ম্যানেজমেন্ট। অ্যাকুট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো পেশেন্টকে জাস্ট রিলিফ দেওয়া, এবং পেশেন্ট অনেক ক্ষেত্রে রিলিফ পেয়ে খুব আরাম বোধ করে, কিন্তু সবচেয়ে বেশি ডিভাস্টেটিং কন্ডিশন হয়, পেশেন্ট ডিসস্যাটিসফ্যাকশনটা হয় ক্রনিক পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এইসব ক্ষেত্রে পেশেন্টকে কোনোভাবেই শান্ত করা যায় না, সন্তুষ্ট হয় না। এই জন্য the evaluation of chronic pain must identify all associated comorbidities, and the treatment plan for chronic pain must include treating the comorbidities as well. কারণ এই ক্রনিক পেন গুলোর সাথে আরো কিছু comorbidities থাকে, আমি বলবো পরে। তার মধ্যে একটা কমোডিটি হচ্ছে পেশেন্টের সাইকোলজিক্যাল আপসেট।
এইটা খুব বেশি মারাত্মক। শেষে আমাদের নিউরোলজির কিছু পেশেন্টকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হয়। কারণ এতটাই তাদের সাইকোলজিক্যাল কম্পোনেন্টে বেশি থাকে যে ওটা শুধরানো না পর্যন্ত তাদেরকে সুস্থ করা যায়। এইজন্য এইসব ক্রনিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে মাল্টি মডাল অ্যাপ্রোচ রেজাল্টস ইন দি বেস্ট পসিবল আউটকাম। কি মডালিটিস আছে? প্রথম হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ২ নাম্বার হচ্ছে সাম ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল থেরাপি, রিহ্যাবিলিটিভ থেরাপি, নিউট্রিশনাল কাউন্সেলিং, ভোকেশনাল কাউন্সেলিং। এগুলো আমাদের ক্রনিক নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই পয়েন্টগুলো লাগে। আমরা শুধু যেটা করি, যেটা আমরা আসলে আমাদের পিটফল ডাক্তার হিসাবে, আমরা অনলি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টই আমরা বেশি খুব গুরুত্ব দিয়ে দেখি পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেটা আসলে পেশেন্টের খুব বেশি উপকারে আসে। কারণ ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা জাস্ট অন টাইম টাইপের, যখন দেওয়া হয় তখন, যখন থাকে না তখন। কিন্তু এর সাথে যে আনুষঙ্গিক কোমরবিডিটিস গুলো আছে, এগুলো আমরা চিন্তা না করেই ট্রিটমেন্ট দেওয়ার কারণে পেশেন্ট ডিসস্যাটিসফ্যাকশনটা খুব বেশি হয়। আমরা কি চিন্তা করি না? সাইকোলজিক্যাল কথা চিন্তা করি না। করলেও ওটা তাও করি, কিন্তু রিহ্যাবিলিটেশন এর কথা চিন্তা করি না। পেশেন্টের নিউট্রিশনাল কাউন্সেলিং এর কথা আমরা ভাবি না। ভোকেশনাল আমরা কাউন্সেলিং এর কথাও কিছু ভাবি না। এই জিনিস কারণে আমাদের পেশেন্টের ম্যানেজমেন্ট সঠিকভাবে হয় না। কোন ধরনের ফার্মাকোলজিক্যাল মানে মেডিসিনগুলো আমরা ইউজ করে থাকি ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক নিউরোপ্যাথিক পেইন? ফার্স্ট অফ অল NSAID তো আমরা দেই, কিন্তু এটার সাথে যেটা মেইনলি লাগে অ্যান্টি ডিপ্রেসেন্ট, সাম অ্যান্টি কনভালসেন্ট, সাম মাসল রিল্যাক্সেন্ট, সিস্টেমিক লোকাল অ্যানেস্থেটিক্স। এটা এখন খুব বেশি পেশেন্টের জন্য হেল্পফুল হচ্ছে, স্যাটিসফ্যাকশনটা খুব বেশি আসছে। সাম টপিক্যাল এজেন্টস অ্যান্ড NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কিছু N-মিথাইল রিয়াসপার্টেট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে, যেগুলো কিন্তু ক্রনিক পেইন ম্যানেজমেন্টে কাজ করছে। তো আমরা দেখি এই ওষুধগুলা কিভাবে কাজ করছে। NSAID সম্পর্কে আমি আর বলতেছি না, আমরা যে দরকার সেগুলো বলা দরকার, সেটা হলো অ্যান্টিডিপ্রেসেন্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড অ্যান্টিকনভালসেন্ট ইজ দি ফার্স্ট লাইন ড্রাগ। আমি আগেই অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে অ্যান্টিকনভালসেন্ট নিয়ে আসলাম, কারণ নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা ড্রাগ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যান্টিডিপ্রেসেন্ট আর অ্যান্টিকনভালসেন্ট। এটা হলো ফার্স্ট লাইন ড্রাগ। ইফ এ পেশেন্ট, আমাদের কিছু মূলনীতি বলে ফেলি, কোনো পেশেন্ট যদি does not respond to treatment with different agent with one drug class, agent from a second drug class may be added। এই কথাটার মানে হচ্ছে আমাদের নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে থার্ড ক্লাস, মানে সেকেন্ড, মানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন নামে কিছু ড্রাগ আছে। আমি ফার্স্ট লাইনের মধ্যে ধরেন 5টা ড্রাগ আছে। যদি ফার্স্ট লাইনের মধ্যে 5টা ড্রাগের মধ্যে একটা দিলাম, দিয়ে ওটাতে কাজ করলো না, আমি সেকেন্ড লাইনে চলে গেলাম, এটা করা যাবে। এই কথাটার মানে হচ্ছে যে আমরা ফার্স্ট লাইনের গুলা যে 5টা বা আছে, এগুলোকে আমরা পরপর ইউজ করে, যদি একই মেকানিজমের না হয়, অন্য মেকানিজমের হচ্ছে কিন্তু একই গ্রুপের, ওগুলাকে আমরা পরপর ইউজ করার পরে যখন দেখলাম যে কাজ হচ্ছে না, তখন আমরা সেকেন্ড লাইন থেকে একটা ড্রাগকে অ্যাড করব। এই মূলনীতিটা হওয়া উচিত। কিন্তু আমরা যে এই জিনিসটা করে ফেলি, ফার্স্ট লাইন থেকে একটা, সেকেন্ড লাইন থেকে একটা, থার্ড লাইন থেকে একটা, একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে জিনিসটা হয় সেটা হলো যে পেশেন্টের সবকিছু একসাথে গুলায় ফেলে, কারণ এই নিউরোপ্যাথিক পেনের অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্ট সাইড ইফেক্ট প্রোফাইল তো হাই। সবগুলো যখন একসাথে পায়, রোগী আর উঠতে পারে না। দেখা যায় যে রোগী মিস হয়ে যায়, রোগীর স্যাটিসফ্যাকশন নাই, রোগী ভালো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, যে প্রবলেম গুলো আমি আপনি সবাই ফেস করতেছি। যখন অল ফার্স্ট লাইন অপশনস আর এক্সিস্টেড নার্কোটিক অ্যানালিসিস, এখন ফার্স্ট লাইনের মধ্যে যদি কোনো নার্কোটিক থাকে, তাহলে সবগুলো অন্যান্য ফার্স্ট লাইন গুলো দেওয়ার পরে নার্কোটিকটা আমরা পরে দিব। কথাটা এটা। NSAID এর ক্ষেত্রে তো বললামই, এখানে NSAID ইউজ করা হয়। Traditionally, NSAID are considered weak analgesic and extensively for headache, arthritis, wide range of minor aches and for surgical pain condition. আসলে ক্রনিক নিউরোপ্যাথিক পেন গুলোতে NSAID এর রোল খুব একটা বেশি নাই।
আর কমনলি ইউজ ড্রাগস গুলো তো আপনারা জানেনই। এখানে কিছু ডোজ এন্ড ডিউরেশন, ডোজ দেওয়া আছে, ডোজ ইন্টারভালটা দেওয়া আছে। এটা আপনারা এখান থেকে দেখতে পারেন। এটা কিন্তু ব্র্যাডলি থেকে নেওয়া এবং এটা আমরা প্র্যাকটিস করি। অ্যান্টি ডিপ্রেশন নিয়ে আমি কথা বলতেছিলাম। তার আগে আমি যেটা বললাম যে কিভাবে আমরা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন গুলোকে ইউজ করব। একসাথে কখনোই করব না। আমরা ফার্স্ট লাইন থেকে নিয়ে তারপর সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইনে যাব। Tricyclic antidepressants are probably most commonly used adjunct analgesic in the management of the chronic pain. এর মধ্যে আবার দুই ধরনের টিসিএ আছে, একটা টার্সিয়ারি, একটা সেকেন্ডারি। টার্সিয়ারি গুলোর মধ্যে অ্যামিট্রিপটাইলিন, যেটা আমরা খুবই ইউজ করি, খুবই ইমিপ্রামিন, ক্লমিপ্রামিন। আর সেকেন্ডারি অ্যামাইন্স গুলোর মধ্যে আছে নরট্রিপটাইলিন, ডেসিপ্রামিন। কিন্তু অ্যামিট্রিপটাইলিন আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। এবং কিছু ওয়েল কন্ট্রোল ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল স্টাডিজ আছে যে এই টিসি এর মধ্যে অ্যামিট্রিপটাইলিনই সবচেয়ে বেশি কাজ করে নিউরোপ্যাথিক অ্যান্ড সোমাটিক পেইনের ক্ষেত্রে। এবং clinician must be familiar with the possible side effect of amytryptamine, especially in the elderly patient. এত কিছুর পরেও টিসিএ ইউজ করার, অ্যামিট্রিপটাইলিন দেওয়ার ক্ষেত্রে, এল্ডারলি পেশেন্টকে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রিকশন নিতে হবে এবং ভেবেচিন্তে নিতে হবে, কারণ এর পসিবল সাইড ইফেক্ট প্রোফাইলটা অনেক বেশি। কাদের দিব না? যাদের হার্ট ডিজিজ আছে, কন্ডাকশন ডিজঅর্ডার আছে, অ্যারিথমিয়া আছে, হার্ট ফেইলিওর আছে, ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা আছে, তাদের দিব। এবং অ্যামিট্রিপটাইলিন দেওয়ার আগে আমি একটা ইসিজি করে নিব, কারণ অ্যামিট্রিপটাইলিন ওই কিউটি প্রলং সিনড্রোম, তার কোনো পেশেন্টের আগে থেকে লং কিউটি সিনড্রোম আছে কিনা এটা দেখে নিব, কারণ অ্যামিট্রিপটাইলিন অ্যারিথমিয়া করে। এবং কিভাবে শুরু করবো অ্যামিট্রিপটাইলিন? আমরা তো করি কি, মানে লিখতে অনেক ভয় পাই, কারণ রোগীর সাইড ইফেক্ট প্রোফাইল বেশি, দেয়া একবারে ভয় অস্থির হয়ে যায়। কিন্তু অ্যামিট্রিপটাইলিনের নিউরোপ্যাথিক পেনে এবং আদার্স কিছুই আছে, যেমন ডিপ্রেশন, এটা অ্যান্টি ডিপ্রেসেন্ট। কিন্তু অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্ষেত্রে কোনো ডিপ্রেসিভ পেশেন্টকে দিবেন আর কোনো ক্রনিক নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে দিবেন, দুটার ক্ষেত্রে ডোজ একটু আলাদা। কথা বলা হচ্ছে যে স্টাডিগুলোতে বলতেছে বই পুস্তকে যে যদি কারণ নিউরোপ্যাথিক পেন হয় তাহলে লো ডোজেই কাজ করে, কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে লো ডোজে কাজ না, এদেরকে একটু হায়ার ডোজ। তার মানে দুই অসুখের ক্ষেত্রে তাদের ডোজের ডিফারেন্স আছে। এবং এটা লো ডোজে শুরু করতে হবে, 10 মিলিগ্রাম এট বেড টাইম এন্ড স্লোলি টাইট্রেটেড আপ। আমরা ম্যাক্সিমাম ক্রনিক নিউরোপ্যাথি পেনের ক্ষেত্রে 100 মিলিগ্রাম পর্যন্ত দেওয়ার কথা বলা হচ্ছে, কোনো কোনো বইয়ে 150 মিলিগ্রাম। তো এটা ব্র্যাডলি থেকে বলা হচ্ছে যে 25 টু 100 মিলিগ্রাম এট বেড টাইম ইজ ওভেন ইফেক্টিভ, এটা ক্রনিক নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে। এবং আমি যে একটু আগে বললাম যে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যামাইন্স, দ্যাট মিনস টার্সিয়ারি গুলো হচ্ছে অ্যামিট্রিপটাইলিন, যেটা আমাদের একেবারে খুবই কমন ওষুধ, আরেকটা হচ্ছে ইমিপ্রামিন, ক্লমিপ্রামিন, আরেকটা হচ্ছে সেকেন্ডারি অ্যামাইন্স হচ্ছে নরট্রিপটাইলিন, যেটা আমরা খুব ইউজ করি। এই দুটার মধ্যে সাইড ইফেক্ট প্রোফাইলটা ভালো, সেটা হলো নরট্রিপটাইলিন। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সেকেন্ডারি অ্যামাইন্স লেস সাইড ইফেক্ট প্রোফাইল দেন টার্সিয়ারি অ্যামাইন। আমি যদি কথা মনে রাখার জন্য বলি যে নরট্রিপটাইলিন ইজ বেটার দেন অ্যামিট্রিপটাইলিন ইন কেস অফ এল্ডারলি পেশেন্ট, বয়স্ক মানুষের ক্ষেত্রে। and commonly used ভাই একটু প্রশ্ন TCRs. ছিল। হ্যাঁ, ভাই এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে এমিট্রিপটাইলিন থেকে যে নরট্রিপটাইলিনটা প্রিফার করবো, এটা কি কার্ডিয়াক কজের জন্য নাকি আদার সিএনএস সাইড ইফেক্টস? কার্ডিয়াক কজের জন্য মানে সবকিছুতেই তার অ্যান্টিকোলিনার্জিক যে সাইড ইফেক্ট গুলো আছে, অ্যান্টিকোলিনার্জিক ইয়াটা, এটা এই নিউট্রিপটাইলিনের কম অ্যামিট্রিপটাইলিনের চাইতে। এই জন্যই আমরা এল্ডারলি পেশেন্টের দেব। এবং বিশেষত আপনি যেটা বললেন যে কার্ডিয়াক কন্ডিশন গুলোর জন্য, অ্যারিথমিয়ার জন্য আমরা নরট্রিপটাইলিনকে প্রিফার করব, এইরকমই তথ্য বই পুস্তকে আছে। জি জি, থ্যাংক ইউ। কমনলি যে আমরা টিসিএ গুলো ইউজ করছি তার ডোজ গুলো এইভাবে আমরা দেখি। অ্যামিট্রিপটাইলিন 100, লো ডোজে শুরু করেছি 10, নরট্রিপটাইলিন 10 থেকে শুরু করে 150। আরেকটা ইউজ করি আমরা খুব বেড ওয়েটিং এর ক্ষেত্রে, ইমিপ্রামিন দেই আমরা খুব, টোফ্রানিল। টোফ্রানিল কিন্তু বাইরের কোম্পানি, সেক্ষেত্রে আমরা এটার ডোজ হয়তো আমরা খুব বেশি দেই না, 25-50 পর্যন্ত দিয়ে আর যেতে চাই না, কিন্তু এটা ম্যাক্সিমাম 200 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। কিন্তু অত দূর আমরা যেতে পারি না, কারণ আমাদের
এই ওষুধগুলা টলারেবিলিটি এগুলা তো আমাদের দেশের উপরে অ্যাপ্লাই করা না, এগুলো তো বাইরের দেশের উপরে। এবার ওরা এতটুকু সহ্য করতে পারে, আমরা হয়তো এতটুকু পারি না। এই জন্য পেশেন্টকে আমরা দিতেও কিন্তু একটু দ্বিধা করি, কারণ দ্বিধার কারণ আছে অনেকগুলাই, সেটা আপনারা সবাই জানেন। যে একটু বেশি সাইড ইফেক্ট হয়ে গেলে কিন্তু দেখা যায় যে মানে নেগেটিভ ধারণা নিয়ে আসে। এজন্য অনেক সময় প্রিকশন নিয়ে দিতে হয়। তবে এইসব ক্ষেত্রে আমি মানে আপনারা জানেন, তারপর আমি বলতেছি যে লো ডোজে শুরু করে পেশেন্টকে ফলো আপ করবেন ২ সপ্তাহ বা ৪ সপ্তাহ পর, পর। ইউজুয়ালি ২ সপ্তাহ, ১ সপ্তাহ তো কেউ আসবে না। ২ সপ্তাহ পর, পর ডোজটা বাড়াতে থাকবে যদি কাজ না করে। এবং মেক্সিমাম ডোজে যাওয়ার একটা সিদ্ধান্ত নেবেন। মেক্সিমাম ডোজে না হলে তারপরে করবেন। এই আমরা করি কি সবচেয়ে বেশি অ্যামিট্রিপটালিন লিখি, তো অ্যামিট্রিপটালিন খালি আমরা লিখি ২৫। ২৫ দিয়ে শেষ। খুব জোর ৫০। এরপরে দিলে আর উঠতেই চায় না, উঠতে নিজেও পারি না, রোগীও পারে না। কিন্তু অ্যামিট্রিপটালিন 100 মিলিগ্রাম থেকে ১৫০ মিলিগ্রাম পর্যন্ত আপনি ইউজ করতে পারবো। এখানে ২ টা তথ্য দিতে চাই আমি। অ্যান্টি ডিপ্রেসেন্ট এর মধ্যে কি, কি অ্যান্টি ডিপ্রেসেন্ট ইউজ করি? একটা টিসিএ, অ্যামিট্রিপটালিন নরট্রিপটালিন, একটা এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, আর একটা হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর। তার মধ্যে যে ভেনালাফাক্জিন, ডেসভেনালাফাক্জিন, মিনরাসিফরান, এই ২ টার মধ্যে এগুলার মধ্যে টিসিএ বেশি কার্যকরী, কিন্তু সাইড ইফেক্ট অনেক বেশি। এসএসআই এর সাইড ইফেক্ট কম, কিন্তু ক্রনিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার ভূমিকা খুবই কম, মানে টিসিএর চেয়ে কম। এবং এসএসআরআই আর এসএনআরআই, যেটা আমি একটা যদি মনে করি, আমরা নেভোলা ইউজ করি অনেক সময়, ডেজ ভেনলাফাক্সিন ভেনলাফাক্সিন ইউজ করি। এগুলা কিন্তু সিলেক্টিভ সেরোটোনিন নর এপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর। এগুলা কিন্তু এসএসআরআই এর চাইতে, এসএসআরআই গুলো কোনগুলা? ফ্লুক্সিটিন, প্যারেক্সিটিন, আমরা তো খুব ইউজ করি, অকজাট, প্যারোটিন, এগুলো ইউজ করি। তো আমি যদি ওষুধের নাম ধরে বলি তাহলে হবে যে ভেনালাফাক্সিন গুলো এই ফ্লুক্সিটিন, প্যারাক্সিটিনের চাইতে বেশি কার্যকরী নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সবচেয়ে বেশি সুপিরিয়র হচ্ছে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। আর সেকেন্ড ড্রাগসটা ছিল অ্যান্টিকনভালসেন্ট। এই ড্রাগসটা আমরা যারা মানে সবসময় অ্যান্টিকনভালসেন্ট, আমরা প্রিগাবালিন, গাবাপেন্টিন, এগুলো কিন্তু অ্যান্টিকনভালসেন্ট অলসো। কিন্তু আমরা পেশেন্টকে ওই অ্যান্টিকনভালসেন্ট হিসেবে দেই না। এবং অনেক সময় আমরা ভাবিও না যে এটা গাবাপেন্টিন, প্রিগাবালিন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ। আমরা মনে করি এটা নিউরোপ্যাথিক পেইনে দিতে হয়, এটা এটা ভালো কাজ করে, দিলাম মাইরা। আসলে এই চিন্তা করে আমিও লিখি, আপনারাও লেখেন, হয়তো বা লেখেন বা লেখেন না, কিন্তু বেশিরভাগই লেখা হয় এইভাবে। কিন্তু প্রিগাবালিন, গাবাপেন্টিনের চেয়ে আরো কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু নিউরোপ্যাথিক পেইনে খুব ভালো কাজ করে। এটা কথাগুলো আমি একটু বলি। বেনিফিশিয়াল ইন পেশেন্ট ইন নিউরোপ্যাথিক পেইন হু ডু নট রেসপন্ড টু অ্যান্টিডিপ্রেসেন্ট। তার মানে আমি অ্যান্টিডিপ্রেসেন্টটা প্রথমে দিব। যদি কাজ না করে তাহলে আমি আগেই বলেছি, ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ফর দি ম্যানেজমেন্ট অফ ক্রনিক নিউরোপ্যাথিক পেইন, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিকনভালসেন্ট। এই দুটাই ফার্স্ট লাইন হলেও আমরা প্রথমে অ্যান্টিডিপ্রেসেন্ট দেব, তারপরে যদি আমি দিতে চাই তাহলে অ্যান্টিকনভালসেন্ট। মানে দেওয়ার নিয়মটা এরকম হওয়া উচিত। এর মধ্যে ২ ধরনের আছে, একটা ওল্ডার জেনারেশন, একটা নিউয়ার জেনারেশন। ওল্ডারের মধ্যে সবচেয়ে বেশি জানেন কার্মাজেপিন, ভ্যালপরিক অ্যাসিড, ফেনাইটাইন খুব বেশি ইউজ হয়। আর নিউয়ারের মধ্যে হচ্ছে প্রিগাবালিন, জনিসামাইড, লেভিটারাসিটাম, টপিরামেড। আমি নামগুলো বলি, টপিরামেড, প্রিগাবালিন খুব করি, কিন্তু আমরা টপিরামেড নিউরোপ্যাথিক পেইনে খুব বেশি দেই না। কিন্তু স্টাডি বলে যে টপিরামেটেরও কাজ আছে, আমি আসছি বলতেছি। তাহলে আমি ওল্ডার জেনারেশনের মধ্যে একটা ড্রাগ নিয়ে কথা বলি, সেটা কার্মাজেপিন। এটা মোস্ট পপুলার এজেন্ট ইউজ ফর ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এন্ড মে কজ সিরিয়াস সাইড ইফেক্ট। আপনারা জানেনই কার্মাজেপিন, মানে আমরাও লিখতে হেজিটেশন ফিল করি এই কারণেই যে পেশেন্ট তো আমার তত্ত্বাবধানে থাকে না। একবার আসে, তারপরে যে আর আসবে তার কোনো গ্যারান্টি নাই। দেখা যাচ্ছে ওষুধ খেয়ে যাচ্ছে, সারা শরীর র্যাশে ভর্তি। এই জন্য অনেক সময় গা বাঁচানোর জন্য হলেও কার্মাজেপিন আমরা লিখি না, কিন্তু কার্মাজেপিনই হচ্ছে ওয়ান অফ দি ড্রাগ ফর নিউরোপ্যাথিক পেইন যদি আপনি অ্যান্টি কনভালসেন্টের মধ্যে ইউজ করেন। কিন্তু সাইড ইফেক্ট প্রোফাইল অনেক বেশি। একটা জিনিস, কার্মাজেপিন কিন্তু হাইপোনাট্রিমিয়া করে। অতএব কোনো পেশেন্টের অনেক সময় দেখেন যে আপনার একটা পেশেন্ট আসছে, লবণ কমে গেছে, কিন্তু দেখতেছেন যে আপনার ওই কার্মাজেপিন ইউজ করতেছে সে দীর্ঘদিন ধরে, অথবা আপনি কার্মাজেপিন চুজ করছেন বা আমি করতেছি, সেক্ষেত্রে আমাদের ওখান থেকে
ওটা দূরে থাকাই ভালো, কারণ এটা আরো বেশি হাইপোনাট্রিমিয়া করতে পারে। কখন দেব? কার্বামাজেপিন দিব রাতের বেলাতে, এবং শুরু করব বেড টাইমে 100 মিলিগ্রাম দিয়ে। এবং কার্বামাজেপিন আপনি 100 মিলিগ্রাম ব্যাচেস এবং স্লোলি কি করবেন, বাড়াতে পারবেন। কতখানি ডোজ দিতে পারবেন? 200 থেকে 400 মিলিগ্রাম 6 to 8 আওয়ারলি, 6 to 8 আওয়ারলি আপনি দিতে পারবেন। তাহলে আপনি যদি দিনে 4 বার করে দেন, ধরেন আপনি 4 বেলা দিচ্ছেন, আপনি যদি হাইস্ট ডোজে দেন, তাহলে 4 4 16, 1600 মিলিগ্রাম পর্যন্ত দিতে হবে। আর যদি আপনি 3 বেলাই দেন 400 মিলিগ্রাম হাইস্ট ডোজে, তাহলে 1200 মিলিগ্রাম দিতে পারবেন। তার মানে এর হাইস্ট ডোজ 1200 থেকে 1600 মিলিগ্রাম। আমরা 100 200 লিখতে পারি না। তো এই লিখতে না পারার যথেষ্ট কারণ আছে, এবং এটা কিছু করে সেটা তো আমি বললাম একটু আগে। তো কার্বামাজেপিন এর ক্ষেত্রে এইসব তথ্য যেটা দেওয়া যাবে খুব ভালো কাজ করে, এবং দিতে হবে কিভাবে, 100 মিলিগ্রাম করে দিয়ে তারপরে আমরা ম্যাক্সিমাম 1200 থেকে 1600 মিলিগ্রামে যেতে পারবো। আরেকটা ড্রাগ আমরা কমনলি ইউজ করি, গাবাপেন্টিন। এই গাবাপেন্টিন আমি আমার প্র্যাকটিসে খুব ভালো মানে মানে এটাকে ইউজ করে খুব ভালো ফলাফল পাই, রুগীরা বলে এসে। প্রিগাবালিনের চেয়েতে কেন জানি গাবাপেন্টিনের রেসপন্সটা একটু বেশি ভালো পাওয়া যায়। ইট মডুলেটস দি ফাংশন অফ দি, এটা কি আসলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেলকে মডুলেট করে স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডের ডর্সাল হর্নে যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল আছে, এটাকে মডুলেট করে এবং ডিক্রিজ করে রিলিজ অফ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গ্লুটামেট এন্ড সাবস্টেন্স পি। এর কিছু গুণকীর্তন করি। এটা হাই সেফটি প্রোফাইল, ইউজ এজ ফার্স্ট লাইন কোঅ্যানালজেসিক ফর ট্রিটিং নিউরোপ্যাথিক পেইন। কাদের ক্ষেত্রে? স্পেশালি মেডিকেলি ইল অ্যান্ড ইলডারলি পেশেন্ট। গাবাপেন্টিন মেডিকেলি ইল অ্যান্ড ইলডারলি পেশেন্টের ক্ষেত্রে ভালো ইউজ করা যায়, সেফলি ইউজ করা যায়। এবং গাবাপেন্টিনের ক্ষেত্রে এটাও শুরু করতে হবে অল্প দিয়ে। কি? আমরা বেড টাইমে 100 থেকে 300 মিলিগ্রাম। ধরেন আপনার কাছে একটা মনে হচ্ছে নিউরোপ্যাথিক পেইন, আমি গাবাপেন্টিন দিতে চাই। শুরুটা কিভাবে? 100 মিলিগ্রাম দিলেন, 3 দিন দিলেন। তারপরে আপনি 2 টা করে 100 মিলিগ্রাম দিলেন। তারপরে আপনি 3 টা করে 100 মিলিগ্রাম। তাহলে কত হলো? 300। 300 র পরে আপনি 300 মিলিগ্রাম ট্যাবলেটে চলে যান। এইভাবে আপনি বাড়াতে পারবেন। 3 দিন পর যদি দেন, তাহলে এই জিনিসগুলা বেশ পেশেন্টের টলারেবিলিটিটা খুব বেশি হয়। অ্যাডাপ্টেশন করার ইয়েটা ভালো হয়। পেশেন্টের এক্ষেত্রে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এবং এটা কতখানি দিতে পারবেন? 3600 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবেন ডেইলি। ম্যাক্সিমাম ডোজ 3600। মানে 100 বা 300 থেকে শুরু করে 3600 পর্যন্ত। এবং গাবাপেন্টিন প্রিগাবালিনের চাইতেও কিন্তু সেফটি প্রোফাইলটা ভালো। কিন্তু প্রিগাবালিন নিয়ে বলি, তারপরে আমি আসছি। প্রিগাবালিন is a GABA analog that similar structure and mechanism of action of gabapentin. গাবাপেন্টিনের মতোই এটার আবার একটু পটেনশিয়েটিটি, মানে এটা আরো কিছু ফাংশন আছে। অ্যান্টি এপিলেপটিক, অ্যানালজেসিক, অ্যানজিওলাইটিক প্রপার্টিজও আছে প্রিগাবালিনের। এটা ক্রনিক নিউরোপ্যাথিক পেইনে খুব ভালো কাজ করে। ডোজ গুলা হচ্ছে 50 থেকে 100 মিলিগ্রাম টিআইডি। তার মানে ডোজ যদি 50 থেকে 100 মিলিগ্রাম টিআইডি হয়, আপনি ম্যাক্সিমাম ডোজ যদি 100 করে দেন 3 বেলা, তাহলে এর ম্যাক্সিমাম ডোজ 300 মিলিগ্রাম পর্যন্ত আপনি দিতে পারবেন প্রিগাবালিন। নিউরোপ্যাথিক পেইনে 300 মিলিগ্রাম ম্যাক্সিমাম ডোজ দেওয়া যায়। কিন্তু এই গাবাপেন্টিন প্রিগাবালিনের একটা ভালো সাইড ইফেক্ট আছে, যেটা কমনলি রোগীরা নিয়ে আসে। সেটা হলো অ্যাঙ্কেল ইডিমা। বলে আমার পা ফুলে গেছে, অ্যাটাক্সিয়া, হাঁটতে গিয়ে তার মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে, তার ঘুম ঘুম ভাব, কগনিটিভ ডিজিনেস হয় এইসব পেশেন্টের। অনেকের ভার্টাইগো, তারপর টিনিটাস, এগুলো হয় কিন্তু গাবাপেন্টিন প্রিগাবালিনে। কিন্তু সবার হয় না। এই দিলে আপনি প্রিগাবালিনের চেয়ে গাবাপেন্টিন এখন, হ্যাঁ, এই প্রিগাবালিনের আর গাবাপেন্টিনের মধ্যে যদি কোনটা বেটার ইউজ করতে, মানে বেশি ইউজ করতে চান, আহ, সেক্ষেত্রে আপনি বই পুস্তকে প্রিগাবালিনের কথাই বলবে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু গাবাপেন্টিনের সাইড ইফেক্ট প্রোফাইলটা কম, তো এই জন্য রুগীর ইয়াটা খুব ভালো হয়। এটা আমাদের এক স্যার বলতেন, তবে আমিও ওটা দিয়ে ইউজ করি দেখি। কারণ এগুলো তো আসলে পেশেন্টের উপরে অ্যাপ্লাই করেই আপনাকে এই জিনিসগুলো বের করে আসতে হবে। আপনার দেশে এগুলো তো সব বাইরের স্টাডি। তবে আমি এতটুকু বলবো যে গাবাপেন্টিন আর প্রিগাবালিন, গাবাপেন্টিন আপনি ইলডারলি পেশেন্টদেরকে, মেডিকেল ইল পেশেন্টদের দিতে পারবেন।
কিন্তু এই ড্রাগটা অনেকে ইউজ করে না। এবার টেফিরামেড নিয়ে আমি একটু অ্যান্টিকনভালসেন্টের কথা বলতে চাই। ওপেন স্টাডিজ অ্যান্ড কেস রিপোর্ট কন্টিনিউ টু সাপোর্ট দি ইউজ অফ টপিরামেড। যদিও এটা ইউজ করা হয়, বেশিরভাগই আমরা ইউজ করি কোথায়? মাইগ্রেনের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি, প্রোফাইলেকটিক হিসেবে। টপিরামেডকে কিছু স্টাডি বলছে নিউরোপ্যাথিক পেনে ইউজ করেন, কিন্তু কন্ট্রোল স্টাডিজ গুলা নিউরোপ্যাথিক পেনের খুব পক্ষে তার যুক্তি দেয় না। তার মানে আমি আপনি ইউজ করতে পারবো এটাকে। এটা কিভাবে ইউজ, কতটুকু দিতে পারবো? স্টার্টিং ডোজ হচ্ছে 25 মিলিগ্রাম টুয়াইস ডে, দিনে 2 বার করে, এবং ইনক্রিজ করতে পারবো ম্যাক্সিমাম 200 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবো আমরা, এবং এটা সপ্তাহে 50 মিলিগ্রাম করে বাড়াতে পারবো। এবং ম্যাক্সিমাম আমরা কত দিতে পারবো? এটা আমরা দিতে পারবো 200 মিলিগ্রাম টপিরামেড। ফেনাইটাইন, এটা আমরা ওরালি ওল্ডার অ্যান্টিকনভালসেন্ট। এটা সাইড ইফেক্ট অনেক বেশি। কগনিটিভ ডিজিনিয়াস, লিভার ডিসফাংশন করে, অনেক সময় গাম হাইপারট্রফি করে। এটা আমি দিতে পারবো 200 থেকে 400 মিলিগ্রাম কিউএইচএস। তবে এখন ফেনাইট্রাইন খুব বেশি ইউজ করে না, কারণ সাইড ইফেক্টের মানে ইয়াটা খুব বেশি বলে এটা ইউজ করা হয় না। আমি এই যতটুকু আমি বলতেছি, এই স্লাইডটা আমি একটু পরে আসতে চাই, আগে আমি এটা শেষ করতে চাই। সেটা হলো যে, ভাই একটু কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যান্টি ডিপ্রেসেন্টে এমিটিপ্টাইলিনটা তো বেটার বললেন, তো এটার সাথে যে কম্বিনেশন যেটা পাওয়া যায়, যে ক্লোরডায়াজেপক্সাইড, ওই যেটা যে ক্লাস নামে, ক্লোরডায়াজেপক্সাইড, হ্যাঁ, জি এটাতে কি হয় এই জিনিসটাতে, আপনি দেখবেন যে মানে অ্যামিট্রিপটাইলিনের যে সাইড ইফেক্ট গুলো, যেমন আমরা কি করি, অ্যামলোডিপিন খেলে আমাদের অ্যাঙ্কেল খুব বেশি হয়, কিন্তু অ্যাটিনোনল দিলে কিন্তু এটার সাইড ইফেক্টটা অনেকটা কমব্যাট হয়ে যায়। এই ডায়াপক্সাইড যদি দেওয়া থাকে, তাহলে যে অ্যামিট্রিপটাইলিনের সাইড ইফেক্ট গুলো একটু কম হয়। কথা বোঝা গেছে? কিন্তু এই না যে কোনো পেশেন্টের অ্যারিথমিয়া আছে, হার্টের ডিজিজ আছে, কিন্তু ওটা দেওয়ার কারণে আমরা রিলাইফকে ইউজ করে ফেলতে পারবো, এরকম না। জি জি, ওটা আমরা স্ক্রিনিং করেছি। ইসিজি নরমাল থাকলে তখন কি ট্রিপটিন 10 এ না গিয়ে আমরা সরাসরি ট্রিপটিন প্লাসে যাইতে পারি? কোনটা বেটার যদি হবে? কোনো পেশেন্টের ইসিজিতে, বেসলাইন ইসিজিতে কোনো ঝামেলা না থাকে, আপনি অ্যামিট্রিপটোন ইউজ করতে পারবেন। তবে আহ, যদি বয়সটা, মানে আরবিট্রারিলি আমি এজটা বলি, 50-র উপরে কোনো পেশেন্ট যদি আসে, অ্যামিট্রিপটালিন ইউজুয়ালি মানে না ইউজ করাই বেটার। সেক্ষেত্রে আপনি নট ট্রিপটালিনটা দিলে বেটার ইউজ পাওয়া যায়। জি জি ভাই, আর সেক্ষেত্রে কি মানে শুধু এমিটিপ্টাইলিন নাকি ক্লোরডায়াজেপক্সাইডের কম্বিনেশন কোনটা দিতে প্রিফার? পারেন, কম্বিনেশনও দিতে পারো, কম্বিনেশনের সাথে ওই হার্টের ওটার কোনো ইয়া নাই, দিতে পারবেন। জি জি, ওকে, থ্যাংক ইউ। সিঙ্গেলও দিতে পারবেন, আপনি ওটা চুজ করলে ওটাও দিতে পারবেন। আমি কিছু মাসল রিল্যাক্সেন্ট আছে, বেনজোডাইজিপিন, ব্যাকলোফেন, আমরা খুব ইউজ করি ব্যাকলোফেন, বেকলো নামে পাওয়া যায়। এটা হলো পাওয়ারফুল অ্যান্টি নসিসেপটিভ ইফেক্ট আছে ক্রনিক পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং এটা ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে খুব কমনলি ইউজ করা হয়, তবে এককভাবে না, এটা অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করা হয় কার্বামাইজেপিনের সাথে। কার্বামাইজেপিনের সাথে বেকলোফেন দিলে খুব ভালো কাজ করে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে। এবং এটা ডোজ আছে, যে ডোজটা আমরা আসলে খুব বেশি প্র্যাকটিস করি না এবং জানতেও চাই না। ওই 10 আছে বেকলো 10, রাইতে দিয়ে দিলাম। খুব বেশি সাহস থাকলে সকালে একটা, রাইতে একটা। যদিও সকালে দিলে রুগী তো আর ঘুম থেকে উঠে না, কাজে যায়, এত মাথা ঘুরতেছে। তো ব্যাকলোফেনের ডোজ স্টাডি হচ্ছে যে লো ডোজে 5 মিলিগ্রাম করে শুরু করতে হবে, এবং এটা আবার ডিভাইডেড ডোজে 2 to 3 টাইমস, অ্যান্ড মেবি স্কেলেটেড টু ডোজ 80 to 100 মিলিগ্রাম ডিভাইডেড ডোজ। আপনার মাসো রিল্যাক্সেন্ট প্রপার্টিজ আছে এই ওষুধটা নিউরোপ্যাথিক পেইনে, আপনি যদি এর দুঃসাহসিকতা দেখাইতে পারেন, তাহলে 100 মিলিগ্রাম পর্যন্ত দেখাইতে পারেন, 100 মিলিগ্রাম পর্যন্ত। কিন্তু আমরা 10-20-এর মধ্যেই সীমাবদ্ধ থাকি, কিন্তু আমাদের জেনে থাকতে হবে যে এত পর্যন্ত দেওয়া যায়। তাহলে 5 দিয়ে শুরু করব, ম্যাক্সিমাম 80 থেকে 100-তে যেতে পারবো। বেনজোডাইজিপিন, যেটা এখন ইউজ করি না আমরা নিউরোপ্যাথিক পেইনে, ডায়াজিপাম খুব ভালো কাজ করে, কারণ মাসো রিল্যাক্সেশন প্রপার্টি আছে, অ্যাঞ্জিওলাইসিসও হয়। এবং আপনি দেখেন লো ব্যাক পেইনের পেশেন্টকে আপনি এই গাবাপেন্টিন বা প্রিগাবালিনের সাথে এটা ডায়াজিপাম যোগ করে দেন, পেশেন্ট খুব ভালো রেসপন্স করে, যদি তার ওই
ইয়াটা না হয়, সিরিয়েশনটা খুব বেশি না হয়, তাহলে পেশেন্টের কিন্তু খুব নিউরোপ্যাথিক পেনে খুব ভালো কাজ করে, অ্যাকুটও খুব ভালো কাজ করে। আর টিজানিডিন, নিউয়ার মাসল রিল্যাক্সেন্ট, আপনারা কতটুকু ইউজ করেন আমি জানি না, তবে আমার কথা বলি, আমি কিন্তু ওই ইয়ার চাইতে টিজানিডিনই বেশি ইউজ করি ওই ব্যাকলোফেনের চাইতে। কেন জানি বুঝি না, এক একজনের এক এক পছন্দ থাকতে পারে, তবে ব্যাকলোফেন টিজানিডিন মোরাললেস একই তাদের কার্যকারিতা। আমি টিজানিডিনটা আরেকটা খুব ফ্রিকুয়েন্টলি দেই, কিন্তু পেশেন্টরা দু একজন একটু এই যে ভাড়াটা একটু কমপ্লেন করে। তবে হ্যাঁ, 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 স্টাডি আবার বলতেছে যে টিজানিডিনটাই বেশি ইফেক্টিভ বেক্লোফেনের থেকে। অবশ্যই বেশি ইফেক্টিভ টেজানিডিন, এবং কিন্তু ওই যে এটা তো সিএনএস অ্যাক্টিং, তো সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগ, এগুলো তো আসলে এই জন্য কারো কারো ওই যে ইয়াটা হয়, ড্রাউজিনেসটা বা ডিজিনেসটা খুব বেশি হয়। তো এগুলো আসলে লো ডোজ দিয়ে আমরা শুরু করব। আরেকটা ওষুধ আছে, একটা ওয়ারফেনাডিন, এটা একটা অ্যান্টিহিস্টামিন, এটাও কিন্তু মাসল রিল্যাক্সেন্ট হিসেবে ইউজ করা হয়। এবার আসি, এটা তো গেল আমাদের মাসল রিল্যাক্সেন্ট, তাহলে আমরা টু টাইপের অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি কনভালসেন্ট, মাসল রিল্যাক্সেন্ট এই ড্রাগস গুলো ইউজ করি। এবার কিছু সিস্টেমে লোকাল অ্যানেস্থেটিক, আপনি অতগুলো ফেল করে গেল, দেখা যাচ্ছে এগুলো তার কাজ করতেছে না। তখন আপনি কিছু লোকাল অ্যানেস্থেটিক থেরাপি দিতে পারবেন। এই যে আমাদের এক ভাই আছেন অ্যানেস্থেশিয়ার, ওনারা হয়তো প্র্যাকটিস করেন, কিন্তু এগুলো দেন। Systemic administration of the local anesthetic has been used to treat neuropathic pain syndrome. Clinical trials have provided some evidence that lidocaine and meglitine are superior to placebo. তার মানে আমরা যদি লিডোকেন এন্ড মেগজিলিটিন আমরা ইউজ করতে পারবো সিস্টেমিক লোকাল অ্যানেস্থেটিক হিসেবে। আইভি লিডোকেন ইজ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ রিফ্র্যাক্টরি নিউরোপ্যাথিক পেন, আইভি লিডোকেনটা ইউজ করা যায়। এক্ষেত্রে কোন পেশেন্ট গুলোকে মেগজিলিটিন দিবেন, মানে টেক্সট বুকে বলতেছে যে যেসব পেশেন্টের আইভি লিডোকেন থেরাপিতে পজিটিভ রেসপন্স পাওয়া যায় তারাকে ওরাল মেগজিলিটিন দেওয়া যেতে পারে। মেগজিলিটিনটা ওরালি ইউজ করা হয়, তার ডোজটা হচ্ছে 200 থেকে 300 মিলিগ্রাম টিআইডি, দিনে 3 বার করে। তার মানে ম্যাক্সিমাম 300-900 পর্যন্ত দিতে পারবে। কিন্তু মেগজিলিটিনের আবার সাইড ইফেক্ট ইয়াটা খুব বেশি, এই জন্য এটাকে ইউজুয়ালি দেওয়া হয় না, ইউজ করা হয় না। তবে সিস্টেমিক লোকাল অ্যানেস্থেটিকের মধ্যে আইভি লিডোকেনের কথাই ইউজুয়ালি বলা হচ্ছে। টপিক্যাল অ্যানালজেসিক কিছু ইউজ করি আমরা, 5% লিডোকেন প্যাচ। আমার দেখবেন, আপনি যখন দেখবেন যে কোনো পেশেন্ট এসে বলতেছে, ধরেন প্রস্রাবপেশি নিউরোলজিয়া, এইসব পেশেন্টকে আপনি গাবাপেন্টিন দেন, কার্বামাইজেপিন দেন, ইয়া দেন, প্রথম কয়েকদিনে সারাতেই পারবেন না। এই পেন কোনোভাবেই যাবে না, ইন্ট্রাক্টেবল পেন। এসব ক্ষেত্রে আপনাকে এই লিডোকেইন, ক্যাপসাইসিন এগুলোর দিকে আপনাকে ঝুঁকতে হবে, কারণ সাময়িক তো রিলিফ দিতে হবে আপনাকে। আপনি যে জায়গায় প্র্যাকটিস করি, এগুলোকে যদি আপনি 2-3 দিনের মধ্যে ব্যথা কমাতে না পারেন, তাহলে আপনি খুব বেশি ভালো আউটকাম পাবেন না। আর রোগীর ইয়ার জন্য ওইটার চিন্তাও যদি আমি পরে করি, কিন্তু রোগীর সাময়িক রিলিফের জন্য আপনাকে এই লিডোকেন প্যাচ বা ক্যাপসাইসিন গুলো ইউজ করতে হবে। লিডোকেন প্যাচটা দিনে 2 বার করে ইউজ করা যেতে পারে। টপিক্যাল লিডোকেন অয়েন্টমেন্ট ইন ভেরিয়াস কনসেন্ট্রেশন আর মে অফার কস্ট ইফেক্টিভ অল্টারনেটিভ। যদি লিডোকেন প্যাচ না পাওয়া যায়, আপনি লিডোকেন অয়েন্টমেন্ট গুলো ইউজ করতে পারবেন। আমি পারবো। ক্যাপসাইসিনটা, এটা স্পাইসি ইনগ্রিডিয়েন্ট, চিলি পেপার, আমি এই ক্যাপসাইসিনটা ইউজ করি, পেশেন্টকে দেই। তো ক্যাপসাইসিনের আবার একটা ঝামেলা আছে, এটা লোয়ার কনসেন্ট্রেশনে দিতে হয়, 0.025% আছে। এটা টপিক্যালি লোকাল অ্যানেস্থেটিক মে হেল্প সাম পেশেন্ট ডিক্রিজ দি ইনিশিয়াল বার্নিং পেন। হ্যাঁ, এটার একটা ঝামেলাটা হয় কি, যে আপনি যখন প্রথমে দিবেন, জ্বালাপোড়া কমানোর জন্য দিবেন, দেখা যাবে জ্বালাপোড়া আরো বেড়ে গেছে। কারণ প্রথম দিকে ও করে কি, সাবস্টেন্সের পি, মানে অ্যাফারেন্ট সি ফাইবার থেকে সাবস্টেন্স পি গ্লুটামেট গুলো রিলিজ করে, এই জন্য আবার জ্বালাপোড়া গুলো আরো বেড়ে যায়, ব্যথাটা বেড়ে যায়। কিন্তু যখন আস্তে আস্তে দেওয়া হয়, কয়েকদিন দেওয়ার পরে ওটা যখন অ্যাডাপ্টেশন হয়ে যায়, তখন ব্যথা কমতে থাকে। এবং রুগী এবার বলে স্কিন ইরিটেশন খুব বেশি হয় ক্যাপসাইসিনে, কিন্তু কেউ যদি সহ্য করতে পারে, খুব ভালো ইউজ করা যায়। এটা বাজারে পাওয়া যায় কিন্তু ক্যাপসাইসিনটা এটা কি ইউজ নামে করতে পাওয়া যায়? পারে। এটা ইনসেপ্টর সম্ভবত আছে, ক্যাপসাইসিন নামেই মনে হয় আছে। আমি ও এই টপিক ইয়াটাই অ্যাসিড লিখে, নামে আছে, টপিক অ্যাসিড। হ্যাঁ, হ্যাঁ, ট্রপিকাসিন আছে। তা আমি আবার করি কি, ওই ওইটা লিখে দিলে অনেক সময় বলে যে পাওয়া যায় না, তখন আমি ওই ক্যাপসাইসিনই লিখে দিই, ক্যাপসাইসিন ক্রিম, জেনেরিক নামে লিখে দিই। কারণ এটা খুব বেশি কোম্পানির নাই, একটা দুটোর আছে।
দুইটা কোম্পানি ক্যাপসাইসিনটা ইউজ করি আমি, বেশ ভালো। কিন্তু ২-১ জন অবশ্য এসে করছে যে জ্বালা-পোড়া বেড়ে গেছে। তো সেক্ষেত্রে লিডোকেন যেহেতু পেস্টটা কি নামে পাওয়া যায় ভাইয়া? লিডোকেইন পেস্টটা এটা আসলে ইউজ করা হয় না। খুব বেশি লেখা হয় না লিডোকেইন পেস্টটা। এখন এটা আপনাকে যদি লিডোকেইন পেস্টটা দেখতে হয়, লিডোকেইন আমি কি করি এক্ষেত্রে আমি যেটা দেই সেটা হলো যে ওই যে লিডোকেইনের যে অয়েন্টমেন্ট গুলো আছে না? ওটা দিয়ে জি। দেই। লিডোটার পেস্ট। এটা সম্ভবত এটা করতে মানে করা যায় না। লিডো ফার্স্ট না এগুলো না, ওটা না। লিডোডার্ম পাঁচটা কি নামে পাওয়া যায় বাজারে, এখনো মনে হয় কেউ কোম্পানি লঞ্চ করছে কিনা, করলে করতে পারে, আমার জানা নাই এটা। 5% লিডোকেইন প্যাচ। এক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে যে কস্ট ইফেক্টিভ অল্টারনেটিভটা লিডোকেইন অয়েন্টমেন্টটা ইউজ করতে পারে। জি, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে এন-মিথাইল ডি অ্যাসপার্টেট রিসেপ্টর ব্লকার, এটা আসলে ইউজ করা হয়। NMDA receptor are involved in the development of the central sensitization as the chronic refractory pain. এক্ষেত্রে 3টা ড্রাগ আছে, অ্যামান্টাডিন, ডেক্সট্রোমিথরফ্যান এন্ড মেমান্টিন। আসলে এই ওষুধগুলা পার্কিনসন ডিজিজ, আলঝেইমার ডিজিজে ইউজ করা হয়। মানে এটা আসলে ডিমেন্টিক পেশেন্টদের ইউজ করা হয়। কিন্তু টেক্সট বুকে বলা হচ্ছে, স্টাডিতে বলা হচ্ছে যে এই NMDA অ্যান্টাগনিস্ট গুলো ক্রনিক নিউরোপ্যাথিক পেইনে ইউজ করা যাবে। অ্যামান্টাডিন, মেমান্টিন এন্ড ডেক্সট্রোমিথরফ্যান, এই 3টা ড্রাগ। অ্যান্ড ফাইনালি হচ্ছে অপয়েড অ্যানালজেসিক। যদি আমি মেডিকেশনের মধ্যে বলি, অপয়েড অ্যানালজেসিক, অপয়েড are the major class of analgesic used in the management of moderate to severe pain. This produce medication produce analgesia by binding to a specific receptor both within and outside the CNS. And commonly used কোনগুলা? হাইড্রোকোডন, অক্সিমরফন, কোডেইন, মরফিন। আমরা এই যে অক্সিমরফনটা বাজারে পাওয়া যায়, এটা ওমরফন নামে পাওয়া যায়। and হাইড্রো and মেথাডনও পাওয়া যায়। ফেন্টানিল তো ইউজ করা হয়। and commonly used opioids গুলো এখানে আছে, ডোজ এন্ড ইন্টারভাল সহ, ডোজেজ ইন্টারভাল সহ, তার ফর্মুলেশন সহ দেওয়া আছে। এই জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি ইউজ করতে চান। এন্ড আমাদের ক্রনিক পেইন ম্যানেজমেন্টের ফার্স্ট যেটা গেল ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। কিছু ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট আমাদের সেকেন্ড অপশন। Internal pain management techniques have grown rapidly since 1999, become major tool in treating acute and chronic pain. কি ট্র্যাডিশনালি নিউরোসার্জনরা এই টেকনিকগুলো ইউজ করে to destroy the part of central and peripheral nervous system, to interrupt the conduction of painful information into the CNS. কিছু সার্জিক্যাল টেকনিক ইউজ করা হয় যেগুলো দিয়ে পেইন ম্যানেজমেন্ট করে, এবং সেই টেকনিকগুলো কি সেই টেকনিকগুলোর মধ্যে আছে সিলেক্ট প্লেস ব্লক, ডিস্কোগ্রাফি। কমনলি এটা ইউজ করা হয় এই যে এপিডুরাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন, এটা লো ব্যাক পেন রেডিকুলোপ্যাথিতে বেশ দেওয়া হয়। ফ্যাসেট জয়েন্ট ব্লকও দেয়, এই যে পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ফ্যাসেট জয়েন্ট ব্লকও দেওয়া হয়, ফ্যাসেট জয়েন্ট রেজোটমি। তারপরে এই যে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে গ্যাসিড অ্যান্ড গ্যাংলিয়ন ব্লক দেওয়া হয়। আর সার্ভাইকোজেনিক কিছু হেডেক আছে, এসব হেডেকের ক্ষেত্রে যখন কোনো ব্যথা ট্যাথা কিছুতে মানে কমে না, অক্সিপিটাল নিউরালজিয়া, তখন এই গ্রেটার অক্সিপিটাল নার্ভ, লেজার অক্সিপিটাল নার্ভে ব্লক দেওয়া। কিছু এই যে স্পাইনাল কর্ড, যেমন সিআরপিএস, লো ব্যাক পেন, অ্যানজাইনা, এগুলোতে স্পাইনাল কর্ড স্টিমুলেটর দেওয়া হয়। তারপরে স্টেলার গ্যাংলিয়ন ব্লক দেওয়া হয়। আরেকটা জিনিস করা হয় ফাইনালি, যে জিনিসটা মানে নিয়ে খুব ডিবিএস করা হয় নিউরোপ্যাথিক পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ফাইনাল ট্রিটমেন্ট অপশন হচ্ছে ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেশন। তার মধ্যে এই জিনিসগুলো করা হয়, যেমন কমনলি ইউজ করা হয় আপনার গ্যাসিড অ্যান্ড গ্যাংলিয়ন ব্লক, এপিডুরাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন, ইন্টারভেনাস রিজিওনাল ব্লক, গ্রেটার অক্সিপিটাল নার্ভ ব্লক। আর নিমসে নিউরোসায়েন্সে ডিবিএসটা হয় ইদানিং হচ্ছে। এগুলো হচ্ছে দি টেকনিক্স হুইচ আর ইউজ টু ম্যানেজ দি ক্রনিক নিউরোপ্যাথিক পেইন। And this is the figures of procedure. This is occipital nerve block, এই যে লেজার অক্সিপিটাল নার্ভ, এটা হচ্ছে গ্রেটার অক্সিপিটাল নার্ভ। ইনজেকশনটা লেজার অক্সিপিটাল নার্ভে দেওয়া হচ্ছে অক্সিপিটাল নিউরালজিয়ার ক্ষেত্রে। এটা সুপারফিশিয়াল সার্ভাইকাল প্লেক্সাস নার্ভ ব্লক, লেজার অক্সিপিটাল নার্ভ ব্লক, এটা দেওয়া হয়।
এটা হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। ফেস দিয়ে একটা নিডল ঢোকায় দিয়ে তারপরে ফোরামেন ওভেল দিয়ে স্কাল বেজে গিয়ে এই যে গ্যাসিলিয়ান গ্যাংলিয়ন ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন আছে, এই গ্যাংলিয়নে গিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি একটা আছে, রেডিও ফ্রিকোয়েন্সি এটা হলো সিটি গাইডেড ফ্লোরোস্কোপ দেওয়া হয়। সিটি গাইডেড ফ্লোরোস্কোপ দিয়ে থার্মোকোগুলেট করা হয় গ্যাংলিয়নটাকে। এটা একটা ট্রাইজেমিনাল নার্ভ ব্লক। আর এটা তো আপনারা জানেনই, যেটা চেম্বারেও অনেকে প্র্যাকটিস করেন, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। সেক্ষেত্রে এপিডুরাল স্পেসেই থাকতে হবে, আর একটু সামনে গেলে কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হবে। এপিডুরাল স্পেসে থাকতে হবে। সেক্ষেত্রে ব্যাক পেন, রেডিকুলোপ্যাথি এসব ম্যানেজ করার জন্য যদি আপনি স্টেরয়েড দিতে চান তাহলে কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারবেন এপিডুরাল। এটাতে খুব পেশেন্টের স্যাটিসফ্যাকশন এতই বেশি, যদি আপনি এটা প্র্যাকটিস করতে পারেন লজিক্যালি, অবশ্যই ট্রেনিং নিয়ে কারো কাছে শিখে এটা করতে পারেন, তবে এটা আপনার অনেক পেশেন্টের স্যাটিসফ্যাকশন বেড়ে যায়। এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, এটা গেল আমাদের ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট কিছু প্রসিডিওর। আরেকটা যে জিনিসটা হচ্ছে বলতে চাচ্ছিলাম, সাইকোলজিক্যাল থেরাপি। আপনি সব করলেন, ওষুধ দিলেন, ইন্টারভেনশনে গেলেন, কিন্তু আপনি সাইকোলজিটা অ্যাসেস করলেন না, রোগী ভালো হবে না। এটার জন্য অবশ্যই সাইকোলজিকে অ্যাসেস করতে হবে, অ্যাড্রেসিং দেম ইন এ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ উইথ সাইকোফার্মাকোলজি অ্যান্ড সাইকোলজিক্যাল পেইন। কোপিং স্কিল ইজ আউটমোস্ট ইম্পর্টেন্স এ সাকসেসফুল ট্রিটমেন্ট আউটকাম। কি কি সাইকোথেরাপি আছে? What are the strategies for chronic pain management? Hypnosis and visualization, guided imagery, biofeedback, cognitive behavioral therapy, group therapy, family therapy. নাম দিয়ে বুঝতে পারছেন, গ্রুপ থেরাপি, ফ্যামিলি থেরাপি। এখানে ফ্যামিলি থেরাপিটা খুব বেশি ইম্পর্টেন্ট। কি কারণে? এইসব ক্ষেত্রে রুগীও উত্তেজিত, রুগীর লোকজন উত্তেজিত। ওকে বলতেছে তোর জন্য এত গেল, আমার সব শেষ হয়ে গেল। ও বলতেছে আমি ভালো হয় না, আমার দেখতে পারে না। এইসব কারণে কিন্তু এই অসুখগুলো অনেক বেশি যায়। এখানে দেখেন একটা কথা লেখা আছে, পেশেন্ট and their families often feel angry at each other. The family can be a significant stressor but is an important source of support. সে স্ট্রেসও হতে পারে, সে সাপোর্টও হতে পারে। তো এই ইয়াগুলো আপনার ক্রনিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। সিবিটি, গ্রুপ থেরাপি, ফ্যামিলি থেরাপি, and কিছু হিপনোসিস। Rehabilitation, important point for management of neuropathic pain, helps achieve meaningful functional recovery and improve quality of life. It helps patient work through their chronic pain and overcoming deconditioning. এবং মোস্ট কমনলি ইউজ ফিজিক্যাল অ্যাপ্রোচেস আর কি কি আমরা কমনলি ইউজ করি? একটা হচ্ছে অকুপেশনাল থেরাপি, ফিজিক্যাল থেরাপি, ব্রেসিং অ্যান্ড দি টেন্স ইউনিট। অ্যান্ড দিজ আর দি স্ট্র্যাটেজিস ফর রিহ্যাবিলিটেশন ইন ক্রনিক পেন ম্যানেজমেন্ট। শর্ট টার্মের জন্য হিট আইস আল্ট্রাসাউন্ড, কিছু স্ট্রেচিং ব্যায়াম, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্কিং কন্ডিশনিং, strength training, and orthotics and prosthetics. And these are the rehabilitative strategies for the management of the chronic pain. সেক্ষেত্রে আমরা যেগুলো করতে পারবো সেগুলো হচ্ছে এই যে মডেল আইস, হিট আইস, স্ট্রেচিং এর কিছু ব্যায়াম, অ্যারোবিক কিছু এক্সারসাইজ শিখিয়ে দেওয়া, তারপরে স্ট্রেংথ ট্রেনিং। আর অর্থোটিক্স প্রস্থেটিক্স এর জন্য কিছু এইড লাগবে যেগুলো আপনি পাঠাতে পারবেন রিহ্যাবিলিটেশনের জন্য। ফিজিক্যাল মেডিসিনে পাঠাতে পারবেন, অর্থোপেডিক্স এর কাছে পাঠাতে পারবেন, তারা কিছু লিখে দিবে, তবে ফিজিক্যাল মেডিসিনের কাছে পাঠালে হবে। তবে এখন rehabilitation and chronic management, and thank you all. এই হলো স্ট্র্যাটেজিস গুলো। তাহলে আমাদের কি কি গেল? ফার্মাকোলজি, পেন ম্যানেজমেন্টের কিছু টেকনিক্স, প্রসিডিউর, সাইকোলজিক্যাল থেরাপি, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন থেরাপি। থ্যাংক ইউ এভরিওয়ান। কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া মিরোগাবালিন এর ব্যাপারে যদি একটু বলতেন, প্রিগাবালিন ভার্সেস গাবাপেন্টিন ভার্সেস মিরোগাবালিন।
মিরোগাবালিন। মিরোগাবালিনটা আহ, বলতে চাই মিরোগাবালিনের সাইড এফেক্ট প্রোফাইলটা অনেক ভালো প্রিগাবালিনের চাইতে গাবাপেন্টিনের চাইতে। কারণ মিরোগাবালিনটা আমাদের প্রিগাবালিনটা কি করে দুইটা ইউনিটকে সাব ইউনিটকে করে বন্ধ করে, কিন্তু মিরোগাবালিনটা অনলি একটা সাব ইউনিটকে বন্ধ করে। এই জন্য এখানে প্রিগাবালিনের চাইতে মিরোগাবালিনের ডিজিনেস, তারপরে কগনিটিভ চেঞ্জেস, তারপরে যে অ্যাটাক্সিয়া গুলা, অ্যাঙ্কেল ইডিমা গুলা অবশ্যই কম হয়। তবে এতটুকু ঠিক, এটাও নিশ্চিত যে পটেন্সি কোনোভাবে প্রিগাবালিনের চেয়ে বেশি না। যে পোটেন্সির দিক থেকে প্রিগাবালিন বেটার বা হ্যাঁ, গাবাপেন্টিন। পটেন্সির দিক থেকে প্রিগাবালিনটা বেটার। ভাই বলতেছিলেন যে গাবাপেন্টিনটা প্রিগাবালিন থেকে আবার বেটার না? হ্যাঁ, এখন আরেকটা জিনিস আমি বলি, যদি আপনি টেক্সট বুক, যদি আপনি আপডেটেড গাইডলাইন অনুযায়ী আসেন, তাহলে গাবাপেন্টিনের চাইতে প্রিগাবালিন সুপিরিয়র পটেন্সির দিক থেকে। জি জি। কিন্তু আপনি আমি যে জিনিসটা বলেছি সেটা আসলে আমার প্র্যাকটিক্যাল ইয়ে থেকে বলেছি। পেশেন্ট প্রোফাইল তবে থেকে। হ্যাঁ, সাইড ইফেক্ট প্রোফাইল ওটার সাইড ইফেক্ট ওর বেশি, গাবাপেন্টিন একটু কম, মেডিকেলি ইল পেশেন্ট, ইলডারলি পেশেন্টকে দেওয়া যায়। আহ, এই জন্য গাবাপেন্টিনটা আপনি আপনার মতো করে, তবে হ্যাঁ প্র্যাকটিসের একটা জিনিসটা হলো বা জানাটা হলো যে আপনার ইন্ডিভিজুয়ালাইজড, আপনি আপনার মতো করে পেশেন্টকে কিভাবে ডিল করছেন, কোনটা দিচ্ছেন শেষ সময়। আর আপনি নলেজ এক জিনিস, প্র্যাকটিস আরেক জিনিস। আপনি পুরো ফুল বইয়ের ইয়া নিয়ে কিন্তু আপনি প্র্যাকটিসে নামতে পারবেন না। আপনি ওই জিনিস দিয়ে যদি প্র্যাকটিস করতে যান, প্র্যাকটিস উঠে যান। তো এই জন্য সবচেয়ে বেশি হবে যে আপনার ওটা জানা থাকবে যে হ্যাঁ প্রিগাবালিন সুপিরিয়র দেন গাবাপেন্টিন, মিরোগাবালিন সুপিরিয়র টু প্রিগাবালিন কিসে, ইন কেস অফ সাইড ইফেক্ট প্রোফাইল, কিন্তু পটেন্সি কিন্তু প্রিগাবালিনের বেশি। জি জি জি। বাট ডায়াবেটিক নিউরোপ্যাথি বাদ দিলে ক্রনিক অন্যান্য পেইনের ক্ষেত্রে ভিটামিন B1, 6, 12 এর এফিকাসি বা ইফেক্টিভনেস কেমন? ভিটামিন B1, B6, B12 জি আমাদের যদি আমি বলি পেরিফেরাল নিউরোপ্যাথি, এক কথায় আমি পেরিফেরাল নিউরোপ্যাথিতে আসি। পেরিফেরাল নিউরোপ্যাথির হাজারো কারণ আছে। কারণ মধ্যে একটা ওয়ান অফ দি কজ হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি। ভিটামিন B1, B6, B12 কথা বোঝা গেছে, আর একটা ভিটামিন ই। এই কয়েকটা কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এখন আমরা ব্লাইন্ডলি B1, B6, B12 ইউজ করি। তো যে পেশেন্টের ভিটামিন B1, B6, B12 এর কারণে হয়নি, তাকে B1, B6 দিয়ে লাভটা কি? হ্যাঁ, একটা লাভ আছে। আমাদের যে মানে আসল কথা হলো যে বার্নিং সেনসেশন গুলো যে হয়, এটা কি কারণে হয়? আসলে ওই যে পেরিফেরাল নার্ভের যে মাইলিনেশন আছে, মানে কাভারিংটা আছে, অনেক সময় কি হয় কাভারিংটা অ্যাভারেজড হয়ে যায়, কাভারিংটা একটু ছিলে যায়, বার্নিং সেনসেশন গুলো হয়। ওই থায়ামিন, পাইরিডক্সিন, পাইরিডক্সিন হচ্ছে থায়ামিন বেশি, এগুলো কি করে ওই মাইলিনেশনে হেল্প করে। কথা বুঝে গেছে? সেক্ষেত্রে আপনি ভিটামিন B1, B6, B12 এর অবশ্যই রোল আছে। এই জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি আসলে B1, B6, B12 এর ইয়া দেওয়া উচিত একান্তই ওই ডেফিসিয়েন্সি হলে। কিন্তু আমরা পেশেন্টকে দিয়ে থাকি B1, B6 দেওয়ার ক্ষেত্রে ইয়া দিয়ে থাকি যে পেশেন্টের যে কারণে হোক না কেন, আমি তো আর ওই ডিমাইলিনেশন দেখতে পাচ্ছি না, ইয়া করতে পারছি না, আমরা ব্লাইন্ডলি B1, B6 দিয়ে থাকি যাতে কিছুটা রিমাইলিনেশন বা মাইলিনেশন হয়ে আমাদের পেইন গুলোকে কমাতে পারে। এই জন্য আপনি পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে B1, B6 দিতে পারবেন। তবে B1, B6 যে না দিলে পেরিফেরাল নিউরোপ্যাথি ট্রিটমেন্ট হবে না, ব্যাপারটা এটা না। তবে সেক্ষেত্রেই দিতে হবে যাদের B1, B6, B12 ডেফিসিয়েন্সি আছে। কথা বোঝা জি গেছে? জি জি ভাই। ভাই এমিটিপটালিন আর প্রিগাবালিন এগুলা আমরা ক্রনিক পেইনে যদি দেই তাহলে ডিউরেশন কতদিনের জন্য দিব? এইসব ডিউরেশনের কথা আপনি যদি আপ টু ডেট বা যে কোনো জায়গায় খুঁজেন, ডিউরেশনের কথা কোনো জায়গাতেই উল্লেখ করা নাই। তবে এটার ম্যানেজমেন্টটা অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজ। তবে যদি আপনি রাফলি একটা হিসাব করেন, মিনিমাম 6 মাস থেকে 1 বছর। আর আপনাকে এর মধ্যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট, পেশেন্টের প্রোফাইল দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। ডিউরেশনের ব্যাপারে যে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর খাওয়াই দিলে পেশেন্ট যে আর এটা বলবে না তা কিন্তু না। যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলা যে আমরা মেজর ডিপ্রেসিভ ইলনেস ইউজ করি বা আমরা মানে কিছুটা করি, বেশিরভাগই তো সাইকিয়াট্রিস্টরা করে তাদেরই ওষুধ এটা। ওদের ওখানে বই লেখা আছে যে এটা মিনিমাম 1 বছর।
1 বছরের আগে ডিসকন্টিনিউ করা যাবে না। তারপরে যদি ডাক্তার মনে করেন যে ফিজিশিয়ান মনে করেন যে আরো দিবেন তাহলে দিবেন। কিন্তু 1 বছর মিনিমাম। কিন্তু নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে এরকম ডিউরেশনটার কথা খুব বেশি মেনশন করা নাই। সাধারণত ভাইয়া দেখা যায় যে 1 মাসে মোটামুটি একটা ইমপ্রুভমেন্ট আসে। তাহলে আমরা কি হ্যাঁ। 6 মাস পর্যন্ত চালায় দিব? নাকি যদি 2 মাস? ইমপ্রুভমেন্ট আসে তবে আপনি আ যেহেতু 6 মাস 1 বছরের কথা কোথাও উল্লেখ নাই, সেক্ষেত্রে আমি জোর দিয়ে কথাটা বলতে পারতেছি না। তবে আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসে মিনিমাম 6 মান্থ ইউজ করতে পারবেন। জি ভাই, থ্যাংক ইউ। এটা প্র্যাকটিক্যাল ইয়া থেকে বললাম আমি। জি, পয়েন্ট আসসালামু অফ ভিউ আলাইকুম থেকে। ভাইয়া। ওই যে হ্যাঁ। B1 তারপর নাম কি ভাইয়া? B6 নাম কি? এবং B2 জুয়েল, বেলারুস ভাইয়ের নাম কি? জি, জুয়েল। জুয়েল ভাইয়া। ভাইয়া কোথা থেকে? জি, আমি পাথরঘাটা থেকে, বরগুনা পাথরঘাটা। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন? যে B1, B6 এবং B12 এর যে ইনজেকশন, এইটা কি ইউজ করা যাবে কিনা, বা এটা ইউজ করা গেলে এটা ডোজটা আসলে কিরকম? ভিটামিন B1, B6 ইনজেকশনের কোনো দরকার নাই আনটিল আদারওয়াইজ ডেফিসিয়েন্সি ডিউ টু ভিটামিন B1, B6 ডেফিসিয়েন্সি। কথা বোঝা গেছে? যদি জি, জি। আর ভিটামিন B1 যদি ভিটামিন B1 ডেফিসিয়েন্সি কারো হয়ে থাকে, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে কিছু ডিজিজ আসে, সেই ডিজিজ গুলা কিন্তু আলাদা। আপনারা সেটা জানেন কিনা? সেই ডিজিজ গুলো আলাদা, যেমন ভার্নিক এনকেফালোপ্যাথি ভিটামিন B1 ডেফিসিয়েন্সিতে হয়, ভার্নিক কর্সাকফ সিনড্রোম হয়। এগুলো কিন্তু ভিটামিন B1 ডেফিসিয়েন্সির ক্ষেত্রে। শুধু সেই সব ক্ষেত্রে ভিটামিন B1 ইনজেকশন দেওয়া লাগে। হ্যাঁ? কিন্তু আমরা যেটা ভিটামিন B1 ইনজেকশন মাথা ঠান্ডা করার জন্য আমরা স্যালাইনের মধ্যে একটা দিয়ে দিলাম। যে রোগীকে হলুদ পানি দিয়ে যে ইয়া করতে, আসলে এগুলোর খুব বেশি দরকার নাই। ভিটামিন B1 এর জন্য নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে যদি এরকম দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা ডোজটা আসলে কি যদি আমরা অন্য ইসের ক্ষেত্রেও দেই? না, আমি যতগুলো লিটারেচার বা ইয়া খুঁজছি যে সেখানে এই যে নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভিটামিন B1, B6 এর কথা সেখানে উল্লেখ নাই। তবে আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, পেরিফেরাল নিউরোপ্যাথির ওয়ান অফ দি কজ হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি। তার মধ্যে B1, B6, B12। আপনি জানেনই এগুলাতে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। সেসব ক্ষেত্রে শুধু এগুলো দেওয়া যাবে। ২ নাম্বার কথা হচ্ছে, যদি আপনি ইনজেকশন ফর্মুলা দেওয়ার কোনো দরকার নাই বলে আমি মনে করি। কারণ ইনজেকশনের এখানে কোনো রোল নাই। আপনি ওরাল ইউজ করতে পারেন যদি কিছুটা মনে করেন যে আমি মাইলিনেশন এর জন্য দিচ্ছি। থায়ামিন এই ক্ষেত্রে হেল্প করবে ১। আর আপনি যেটা বলছেন যে আমি যদি ইনজেকশন দিতে চাই, ভিটামিন B1 দিতে চাই তাহলে কিভাবে দেব? এটা কি এটা জানতে চাচ্ছিলেন? জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা। ভিটামিন B1 ইনজেকশন, B12, 6 ইনজেকশন এটা দেওয়ার দরকার নাই। কিন্তু যদি আপনি স্পেসিফিক কন্ডিশন এ দিতে চান, যে ডিউ টু ভিটামিন B1 ডেফিসিয়েন্সি। ভিটামিন B1 ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কিছু ফিচার আছে, ভার্নিক এনকেফালোপ্যাথি হয়। খুব কমন একটাই অসুখ হয়। ঠিক আছে? সেসব ক্ষেত্রে ভিটামিন B1 ইনজেকশনের বিশাল একটা রোল আছে। কর্সাকফ সিনড্রোম হয়। সেক্ষেত্রে ভিটামিন B1 এর ইনজেকশন আছে। সেই ডোজগুলো যদি আপনি জানতে চান তাহলে আমি আপনাকে বলতে পারি। কিন্তু পেরিফেরাল এই নিউরোপ্যাথিক পেইন এর ক্ষেত্রে ভিটামিন B1, B6 এর ইনজেকশনের কথা আমি দেখিনি। স্যার চ্যাট বক্সে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। আপনার চ্যাট নামটা বক্সে ভাইয়া? কোয়েশ্চেন ছিল। সাইদ ভাই মনে হয় নাকি? সাইদ ভাই? জি জি জি, হ্যাঁ আমার বলেন। এই নেটওয়ার্কের প্রবলেম, তো আপনি একটু চ্যাট বক্সটা দেখলে ভালো হয়। চ্যাট বক্স। আপনি একটু বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আ চ্যাট বক্সে ভাইয়ের নামটা বলছিলেন কি যেন? আ আর ওনার নাম সায়েদ। উনি মূলত প্রশ্ন করছে ট্রামাডল এবং পেথিডিন হাইয়েস্ট কত ডোজ এবং কত ইন্টারভেলে দেওয়া যায়? ট্রামাডল। ট্রামাডল আপনি দিতে পারবেন 50 মিলিগ্রাম করে কিউআইডি। হ্যাঁ? অ্যান্ড ট্রামাডল যেটা। পেথিডিন স্যার। আর পেথিডিন আর যেটা আপনি পেথিডিনের কথা বলছেন, পেথিডিনের ডোজটা ট্রামাডলের ডোজেরটা হলো, পেথিডিনের মেক্সিমাম ডোজের কথা বলছেন? নাকি? ডোজ স্যার, ডোজটা কিরকম আসলে পেথিডিনের? হাইয়েস্ট ডোজ কত দেওয়া প্যাথিডিন যাবে? আচ্ছা। প্যাথিডিনের তো বিভিন্ন ইন্ডিকেশন আছে, যেমন পোস্ট অপারেটিভ পেইন, মডারেট টু সিভিয়ার অ্যাকুট পেইন, ওস্টাটিক অ্যানালজেসিয়া এইসবে দেওয়া হয়। ঠিক আছে? এখন আপনি যদি পোস্ট অপারেটিভ পেইন এর ক্ষেত্রে দিতে চান, তাহলে কিন্তু এটার ইনজেকশন মানে যেটা দেওয়া হয়
সেটা 25 থেকে 100 মিলিগ্রাম করে দেওয়া হয় ইন এভরি 2 to 3 আওয়ার্স ইফ নেসেসারি। আইভি যদি ইন্ট্রাভেনাস দিতে চান তাহলে 10 থেকে 25 মিলিগ্রাম বা স্লো আইভি ইনজেকশনে দেওয়া যাবে। আর অবস্ট্যাটিক অ্যানালজেসিয়াতে যদি দিতে চান, আরেকটা জিনিস বলি যে মডারেট টু সিভিয়ার অ্যাকুট পেইনের ক্ষেত্রে যদি দিতে চান প্যারেন্টারালি পেথিডিন 25 থেকে 100 মিলিগ্রাম IM or subcutaneous injection or 25 থেকে 50 মিলিগ্রাম বা স্লো আইভি ইনজেকশন রিপিটেড আফটার 4 আওয়ার। আপনি এতটুকু মনে রাখতে পারবেন, আপনি 25 থেকে 100 মিলিগ্রাম করে দিতে পারবেন। এবং পেথিডিনটা তো আসলে অ্যাকুট পেইনেই দেওয়া হয়, মডারেট টু সিভিয়ার অ্যাকুট পেইনে 25 থেকে 100 মিলিগ্রাম। আর কিছু আরেকটা জিজ্ঞাসা করছিলেন? যে আরেকটা কোশ্চেন স্যার, অনেক সময় আমরা পেশেন্ট পাই দেখা যায় চেস্টের নিচের দিক থেকে ব্যথার কথা বলে এবং ইনগুইলার রিজনে ব্যথার কথা বলে, দেখা যায় এদের ইউটিআই নাই বা মহিলা মানুষ বিশেষ করে ইউটিআই নেয় বা পিআইডি এ জাতীয় কোনো সমস্যা নাই, কিন্তু এই ধরনের ব্যথার কথা বলে ইনগুইলার রিজনে অনেকের চেস্টের নিচের দিক থেকে। এই ব্যথাগুলো আসলে কি ধরনের ব্যথা? আচ্ছা, যদি ইনগুইনাল রিজনের হয় এবং সেটা যদি থাইয়ের ল্যাটারাল অ্যাসপেক্টে হয় তাহলে একটা ওষুধ হতে পারে, সেটা হলো প্যারাস্থেসিয়া মেরালজিয়া হতে পারে। সে প্যারাস্থেটিয়া মানে ল্যাটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ, এর একটা ব্রাঞ্চ কম্প্রেসড হয়। এটা অনেক সময় অনেক মহিলারা করে কি, অনেক সময় শক্ত করে কাপড় পরে টাইট করে বা কোনো কারণে কম্প্রেশন হওয়ার কারণে একটা বার্নিং সেন্সেশন নিয়ে আসে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই। এটা প্যারাস্থেসিয়া মেরালজিয়া এটাকে বলা হয়। তো এটাও এক ধরনের কিন্তু নিউরোপ্যাথিক পেইন, তবে এটা হয়ে যায়, রিলিফ হয়ে যায় যদি আপনি অফেন্ডিং জিনিসগুলাকে দূর করতে পারেন আর নিউরোপ্যাথিক পেইনের কিছু ম্যানেজমেন্ট। আর চেস্টের নিচে হ্যাঁ কিছু পেন আছে, আপনাকে তখন দেখতে হবে যে এই পেনটা আদার্স কোনো জায়গায় পেন আছে কিনা। অনেক সময় ওরা কি করে, ভাঁজ হয়ে বসে কাজ করে, বিশেষ করে মহিলা মানুষরা এই ব্যথাগুলা বলে যে আমার বুকের এখানটা ব্যথা করতেছে। তবে অনেক সময় চেস্ট বাঁকা করে বসে থাকে, ওই দেখা যায় যে ওই মানে ভাঁজের জায়গাগুলোতে ব্যথা করে। এটা একটা। আবার দেখতে হবে যে তার বয়স কত, তা কি ইয়াং বয়সে নাকি মাঝারি নাকি বয়স্ক, তার বনি টেন্ডারনেস আছে কিনা, আদার্স কোনো জয়েন্টে পেন আছে কিনা, এইসব আপনাকে দেখতে হবে। আবার ওই যদি আপনার ফিমেল হয় সেক্ষেত্রে ওই পেশেন্টটা আদার্স জয়েন্ট পেইন, তার রেস্টোরেটিভ স্লিপ ডিস্টারবেন্স আছে কিনা, তার অ্যাংজাইটিতে ভুগছে কিনা, আদৌ কি এটা ফাইব্রোমায়ালজিয়ার পার্ট কিনা, এই জিনিসগুলো দেখি। ভাই আমি একটা পেশেন্ট পাইছি যে প্যারাস্থেটিক ম্যারালজিয়া যেটা বললেন এটা, আহ, কিন্তু পেশেন্টের কমপ্লেন হচ্ছে যে তার বাচ্চা আছে, সে এক কাত হয়ে শুয়ে থাকার কারণে তার এই পেইনটা হচ্ছে, কিন্তু পেশেন্ট এখন প্রেগনেন্ট। তো এই ক্ষেত্রে ভাইয়া তার ম্যানেজমেন্টটা কি দেওয়া যেতে পারে? এনএসআইডি তো আমরা দিতে পারতেছি না। কত, কোন এতে আছে, মানে জি ভাইয়া, কোন ট্রাইমেস্টারে আছে? ফার্স্ট ট্রাইমেস্টারে। আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টার হলে আপনাকে অবশ্যই ড্রাগস করতে হবে, উইথড্র করতে হবে। সেক্ষেত্রে আপনার এখন আপাতত না দেওয়াই বেটার হবে, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে তো আপনি জানেনই অর্গানোজেনেসিস হয়, এই জি সময় জি, ওষুধ দেওয়াটা ঠিক হবে না। বিশেষ করে যে নিউরোপ্যাথিক পেনের যে ম্যানেজমেন্টের যে এগুলো না দেওয়াটাই বেটার হবে। কিন্তু পেইন খুব বেশি ভাই, তাহলে ম্যানেজমেন্ট মানে ওনার রিলিফের জন্য কি করতে পারি আমরা? রিলিফের জন্য যদি পেইন খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে এখানে পেশেন্টকে দেওয়া যেতে পারে, আহ অ্যানালজেসিক প্যারাসিটামল ইউজ করবেন, কিন্তু এখানে যদি পেইন খুব বেশি হয় তাহলে দিতে পারবেন, ইনজেকশন দিতে পারবেন আপনি। এখানে ফার্স্ট ট্রাইমেস্টারে তো আসলে ওষুধ দেওয়াটা খুব বেশি হবে না। আপনি কোন ধরনের ড্রাগ ইউজ করতে চান এটা একটা বড় জিনিস। যে নিউরোপ্যাথিক, এটা কি আপনি নিউরোপ্যাথিকই পেন বলছেন? ভাই প্যারাস্থেটিক ম্যারালজিয়া যেটা বললেন একেবারে তার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাইতে একেবারে পেইনটা, পেনটা, আচ্ছা কোমরের ঠিক নিচে হ্যাঁ ল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই। আচ্ছা। মানে এমন অবস্থা পেশেন্ট পা পা পাতায় হাঁটতে পারতেছে না, এরকম অবস্থা আর কি। সেক্ষেত্রে আপনি দেখেন
প্রিগাবালিন বা ইয়াগুলো ইউজ করতে পারবেন, কারণ প্রিগাবালিন যে ড্রাগ গুলো আছে এই ড্রাগ গুলো কিন্তু এখন পর্যন্ত নট ক্লাসিফাইড, হ্যাঁ, যে এগুলার স্টাডি করে কোনো বেশি ইয়া পাওয়া যায়নি যে অ্যানিমালে বা হিউম্যানে যে খুব বেশি স্টাডি ইয়া করছে, মানে ফিটাসের খুব ক্ষতি করছে বা এমব্রায়োর, এরকম কোনো কিছু পাওয়া যায়নি, সেক্ষেত্রে প্রিগাবালিন ইউজ করতে পারবে। বা টপিক্যাল যেগুলো মিথাইল স্যালিসাইলেট, মেনথল, ক্যাম্ফর, এই কম্বিনেশন এরকম এগুলো কি এই দিতে পারবো আমরা? কম্বিনেশন গুলো আপনি দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম সিস্টেমিকের কথা বলছিলাম, যে জি জি প্রিগাবালিন ইউজ করতে পারবে না, কারণ প্রিগাবালিনের এখনো এরকম স্পেসিফাইড প্রেগনেন্সি ইয়া পাওয়া যায়নি। আর যদি আপনি টপিক্যাল দেন, টপিক্যাল দিলে তো কোনো প্রবলেম নেই, ক্যাপসাইসিন দিতে পারবে, খালি স্কিন ইরিটেশন হবে। তো আমি সিস্টেমিকের দিকে বেশি, প্রথম কথা হচ্ছে না দেওয়াতে পেশেন্টের অ্যাসুরেন্স না দেওয়াটাই বেটার, যদি দিতেই হয় রিস্ক বেনিফিট দিয়ে আপনি প্রিগাবালিন জাতীয় ওষুধ দিতে পারবেন। জি, থ্যাংক ইউ। আর কেউ? স্যার ওই যে লোয়ার চেস্ট পেইনের কথা, অনেক মহিলারা, এটা মহিলারাই বেশি করে, বিশেষ করে যাদের একটু স্বাস্থ্য বেশি, এরা বলে যে তারা বসলে তখন দেখা যায় এই ব্যথাটা তাদের বেশি হয়, এবং ম্যাক্সিমামই বলে যে শুধু লোকালাইজড, মানে ওই এক জায়গায়, অর্থাৎ এই চেস্টের নিচের দিক দিয়ে ওইখানেই ব্যথাটা, অন্য কোথাও থাকে না। এই ক্ষেত্রে আমরা কোন ধরনের ড্রাগ ইউজ করতে পারি? এটা হচ্ছে ওনাকে বলবেন পোস্টার চেঞ্জ করে বসতে, এই কমন প্রবলেম আমিও ফেস করি। ওনাকে পজিশনিং করে বসতে বলবেন। এটা অনেক সময় হয় কি, ওনারা ভাঁজ হয়ে বসে থাকার কারণে কিছু ওই লোকালি মানে পেইন গুলা অনুভব করে। আবার অনেক সময় হয় কি, থোরাসিক রিজিয়নটা অনেকের ইয়া থাকে, ওখান থেকে রেডিয়েট করে পেন কিন্তু চেস্টে আসে। এটা একটা লোকালি ওখানে আপনার পেন ইয়া হতে পারে, পজিশনিং করলে মানে সঠিকভাবে মেরুদণ্ড ঠিক করে বসলে পেশেন্টের পেন চলে যাওয়ার কথা। এক্ষেত্রে মাসকুলোস্কেলেটাল পেন, তো এই পেনটাকে আপনি অ্যানালজেসিক দিয়ে এনএসএড দিয়ে সারাতে পারবেন, এটার জন্য ইয়া লাগবে না, মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি কনভালসেন্ট এগুলো লাগবে না। কথা বোঝা গেছে? জি স্যার, ধন্যবাদ। এখন এই পেনের যে যে পেনের আরেকটা জিনিস বলি, আপনি কেন দিবেন না অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি কনভালসেন্ট? কারণ এই পেন লোকালাইজড, এই পেনের কোনো রেডিয়েশন নাই, এই পেশেন্টের সেন্সরি লস নাই, কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট নাই, অতএব নিউরোলজিক্যাল পেন না। এটা হচ্ছে নসিসেপটিভ পেইন, সোমাটিক পেইন। এই পেনকে আপনি অ্যানালজেসিক এনএসএড দিয়ে সারাতে পারবেন। আর পেশেন্টের যে কারণে হচ্ছে কারণটা দূর করতে হলে পজিশন ঠিক করে বসতে হবে। হ্যালো, আর কেউ? যদি আর কোনো কথা না থাকে তাহলে শেষ করি। সবাই সবারে গুড নাইট জানিয়ে শেষ করি, সবার কাছে দোয়া কামনা করে শেষ করি, সবার জন্য দোয়া রাখি। ভালো থাকবেন। আর যদি আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন, যদি কখনো ইমিডিয়েট, এখন তো অনেক সময় হয় কি, যে এখন বসে আছি মনে হচ্ছে অনেক কথাই ছিল কিন্তু এখানে তো আর বের হচ্ছে না বা ইয়ে করতে পারছি না, যদি কখনো মনে হয় যে ভাইয়ের কাছ থেকে একটু এ সময় আমি একটু ইয়াতি পড়ছি, ভাইয়ের কাছ থেকে একটু শোনা যায় কিনা, আপনারা সেটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাই, আমরা খুব এনজয় করছি। তাহলে আমি শেষ করি। শুভরাত্রি। ওকে থ্যাংক ইউ স্যার, অল। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।